আচ্ছা, আর্থিক বিবরণী এটা আমাদের একটা কম্পালসারি চ্যাপ্টার। ফার্স্ট পেপারে 20 মার্কস, সেকেন্ড পেপারে 20 মার্কস, টোটাল 40 মার্কস এই অধ্যায়টা থেকে আসবে। সো এই অধ্যায় পারছো মানে 40 মার্কস কনফার্ম। এই অধ্যায়টা নিয়ে যাদের ডাউট আছে, যারা পারো না, তাদের কিন্তু 40 মার্কস রিস্কে পড়ে যাবে। তো মনে করো এই অধ্যায়ের উপরই তোমার অ্যাকাউন্টিংয়ের A+ ডিপেন্ড করে। ওকে, আচ্ছা স্যার, এবং এটা কিন্তু বাধ্যতামূলক। হ্যাঁ, ক বিভাগে দুইটা সিকিউ থাকবে আর্থিক বিবরণী থেকে, দুটোটাই অ্যান্সার করতে হবে, নো অল্টারনেটিভ কোয়েশ্চেন্স। খ বিভাগ থেকে 9টা থাকবে, কয়টা? তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। তার মানে প্রায় প্রতিটা কোয়েশ্চেনেরই কি আছে? অল্টারনেটিভ অপশন আছে। ওকে, সো পুরো বই থেকে থাকবে 9টা, তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। আর শুধু এই একটা চ্যাপ্টার থেকেই থাকবে কয়টা? 2টা, এবং দুটোটাই বাধ্যতামূলক। সো আর্থিক বিবরণী নিয়ে কোনো রকম ডাউট থাকা যাবে না। ওকে, যে কোনো আর্থিক বিবরণী তোমাকে পারফেক্টলি উইদিন টাইম তোমাকে কমপ্লিট করতে হবে। আমি পারি, অনেকেই বলে স্যার আমি পারি। দেখো, এই জাস্ট পারলে হবে না, টাইমের মধ্যে পারফেক্টলি পারতে হবে। টাইমের মধ্যে পারফেক্টলি তোমাকে পারতে হবে, আর না হলে কিন্তু তুমি দেখা গেছে এই দুইটা কোয়েশনস আনসার করতে তুমি 2 ঘন্টা লাগিয়ে দিছো, তোমার পরীক্ষা হলো 2.5 ঘন্টার। তাহলে কি হবে বলো? না, তুমি অনলি 20 মিনিটস টাইম পাবো। এই 20 মিনিটসের মধ্যে তোমাকে একদম 100% কনফার্মভাবে পারতে হবে, আর না হলে কিন্তু A+ রিস্কে পড়ে যাবে। ওকে, তো স্যার চলো আমরা ম্যাথ স্টার্ট করি। তো এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের অলরেডি বেসিক ক্লাসগুলো হয়ে গেছে, তাই না? আমরা লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, এই 5টা বেসিক ক্লাস করেছি, তাই না? 1, 2, 3 এই 3টা লেকচার ছিল কি ওই বিশদ আয় বিবরণী নিয়ে, আর্থিক অবস্থার বিবরণ নিয়ে, মালিকানা সত্ত্ব বিবরণ নিয়ে, রাইট? আর লেকচার 4, 5 ছিল সমন্বয়গুলো নিয়ে, আয় সংক্রান্ত সমন্বয়, ব্যয় সংক্রান্ত সমন্বয়, তাই না? কুরিন সংক্রান্ত সমন্বয়, অবচয় সংক্রান্ত সমন্বয়, তাই না? এরপর সাপ্লাই সংক্রান্ত সমন্বয়, বিজ্ঞাপন খরচ সংক্রান্ত সমন্বয়, সমাপনী মজুদ পণ্য সংক্রান্ত সমন্বয়, তাই না? এরপরে কি এটাকে কী বলে, আগুনে বিনষ্ট পণ্য সংক্রান্ত সমন্বয়, তাই না? তো মোটামুটিভাবে আমরা এখন প্রায় সবগুলো সমন্বয় জানি। তো চলো আমরা এখন এই ম্যাথটা সলভ করব। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা ঢাকা বোর্ডে এসছে 2025 সালে, একদম ব্র্যান্ড নিউ একটা ম্যাথ, তাই না? রিসেন্টলি এই কোয়েশ্চেনটা এসছে। সো তুমি যদি এই ম্যাথটা সলভ করো তাহলে কিন্তু বুঝে যাবা যে বর্তমান ট্রেন্ডটা কীরকম। এই চ্যাপ্টার থেকে ট্রেন্ডি কোয়েশ্চেনগুলো কী হয় এটা তুমি কিন্তু বুঝতে পারবা। ওকে, সো আমরা এই ম্যাথটাকে খুব ইম্পর্টেন্স দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি আর্থিক বিবরণী করতে চাই, হ্যাঁ, প্রশ্ন পেয়েই লেখা শুরু করে দিব না। যারা এই কাজটা করবা তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভুল করে ফেলবা। ওকে, তো তুমি যদি উইদিন টাইম পারফেক্টলি পারতে চাও, ম্যাথটা কমপ্লিট করতে চাও, তাহলে কোয়েশ্চেন পাওয়ার পর অ্যাট ফার্স্ট তোমাকে এই কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে। ওকে, তো কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করে তোমাকে 3টা ওয়ার্কিংস করতে হবে। কয়টা ওয়ার্কিংস? 3টা। এক হলো এই যে কোয়েশ্চেনের মধ্যে যে রেয়া মিলটা দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স, এই রেয়া মিলের কোন ইনফরমেশনটা কোথায় যাবে এটা মার্ক করতে হবে। 2, এই রেয়া মিলের মধ্যে বা এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যে হিডেন অ্যাডজাস্টমেন্টগুলো আছে, যে লুকানো সমন্বয়গুলো আছে, সেগুলো ফাইন্ড আউট করতে হবে এবং তারা কে কোথায় যাবে মার্ক করতে হবে। অ্যান্ড দেন এই যে যে সরাসরি অ্যাডজাস্টমেন্টগুলো আছে বা সমন্বয়গুলো দেয়া আছে, এই সরাসরি দেয়া সমন্বয়গুলো কে কোথায় যাবে তোমাকে মার্ক করতে হবে। ওকে, তাহলে এই 3টা ওয়ার্কিংস করার পরে গিয়ে যদি তুমি আর্থিক বিবরণী করো তোমার জন্য অনেক ইজি হবে। ওকে, তাহলে আমরা কি হুট করেই আর্থিক বিবরণী করা শুরু করব? না, আমরা প্রথম কাজটা কি করব বলো তো? এই রেয়া মিলের কোন হিসাবটা কোথায় যাবে। 2, রেয়া মিলের মধ্যে লুকানো সমন্বয়গুলো কে কোথায় যাবে। 3, এই সরাসরি সমন্বয়গুলো কে কোথায় যাবে। ওকে, তাহলে চলো আমরা অ্যাট ফার্স্ট এই কাজগুলো করে নিই। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কাজ কি? রেয়া মিলের তথ্যগুলো কে কোথায় যাবে। ওকে, তো দেখো স্যার, ফার্স্ট অফ অল এখানে কি দেয়া আছে বলো তো? প্রাপ্য হিসাব দেয়া আছে। প্রাপ্য হিসাব আমরা জানি, প্রাপ্য হিসাব কোথায় যায়? চলতি সম্পদে যায়। প্রাপ্য হিসাব মানে দেনাদার, তাই না? এটা চলতি হিসাবে যায়। যত প্রাপ্য আছে তারা সবাই কি? চলতি সম্পদ। প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট,
প্রাপ্য আয়, এরা সবাই কি চলতি সম্পদ। প্রদেয় হিসাব মানে পাওনাদার, এটা কোথায় যাবে স্যার? চলতি দায় যাবে। যত রকমের প্রদেয় আছে, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় নোট, প্রদেয় ব্যয়, সবাইকে চলতি দায়ে যায়। ওকে, প্রদেয় হিসাব। ভ্যাট চলতি হিসাব এখানে দেয়া আছে। আচ্ছা, ভ্যাট চলতি হিসাব যদি ডেবিটে থাকে তাহলে বুঝতে হবে এটা চলতি সম্পদ, আর যদি ক্রেডিটে দেয়া থাকে তাহলে বুঝতে হবে কি এটা চলতি দায়। ওকে, তাহলে বলো তো আমাদের এখানে যে ভ্যাট চলতি হিসাব কয় টাকা? 4000। এটা কোথায় আছে? ডেবিটে আছে। তার মানে এটা কোথায় যাবে? চলতি সম্পদ। স্বাভাবিকভাবে মনে হইতেছে এটা কোথায় যাবে? চলতি সম্পদ। কিন্তু আমরা এই যে দেখো করণীয় ক, এখানে বলছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। তো আমরা এই ভ্যাট চলতি হিসাবের এই ওপেনিং ব্যালেন্স বা প্রারম্ভিক জেটটা নিয়ে আমরা যখন ভ্যাট চলতি হিসাব করব, এই ভ্যাট চলতি হিসাবের সমাপনী জেটটা আমরা পেয়ে যাব। ওকে, তো যখন তুমি দেখবা যে কোয়েশ্চেনের মধ্যে ভ্যাট চলতি হিসাব আছে, এই ভ্যাট চলতি হিসাবের জেটটা আর্থিক অবস্থার বিবরণীতে যেতেও পারে, নাও যেতে পারে। যদি ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট না থাকে তাহলে ভ্যাট চলতি হিসাবের যে জেটটা দেয়া আছে এই জেটটাকে আমরা ডেবিটে থাকলে চলতি হিসাবে বসাবো, ক্রেডিটে থাকলে চলতি দায় বসাবো। আর যদি প্রশ্নের মধ্যে ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট দেয়া থাকে, যেমন ক্রয়ের সাথে ভ্যাট আছে, বিক্রয়ের সাথে ভ্যাট আছে, তখন আমরা এই রেয়ামিলের মধ্যে ভ্যাট চলতি হিসাবের যে জেটটা দেয়া থাকবে ওই জেটটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বসাবো না। আমরা এই জেটটা দিয়ে কি তৈরি করব বলো তো? ভ্যাট চলতি হিসাব তৈরি করব। এই ভ্যাট চলতি হিসাবের ডেবিট জেট হইলে চলতি সম্পদে বসাবো, এই ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জেট হইলে চলতি দায়ে বসাবো। বুঝছো স্যার? তাহলে ভ্যাট চলতি হিসাবের যে জের কোয়েশ্চেনে দেয়া থাকে এই জেটটা সরাসরি চলতি সম্পদ বা চলতি দায়ে যেতে পারে, আবার নাও যেতে পারে। কখন যাবে বলো তো? যদি কোয়েশ্চেনে ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট দেয়া না থাকে। কখন যাবে না বলো তো? যখন প্রশ্নের মধ্যে ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট দেয়া থাকবে। তাহলে বলো তো আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে ক্রয় ভ্যাট আছে, বিক্রয় ভ্যাট আছে, তাহলে এই যে ভ্যাট চলতি হিসাব দেয়া আছে ডেবিটে 4000, এই 4000 টাকাকে আমরা কি চলতি সম্পদে বসাবো? বসাবো না। কেন বসাবো না? কারণ ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট দেয়া আছে। সো আমাকে এই ভ্যাট চলতি হিসাবের ডেবিট জেট 4000 এটাকে নিয়ে, সাথে ক্রয় ভ্যাটকে নিয়ে, সাথে বিক্রয় ভ্যাটকে নিয়ে আলাদা একটা হিসাব তৈরি করতে হবে, যে হিসাবটার নাম কি হবে বলো তো? ভ্যাট চলতি হিসাব। ওই যে আমরা ভ্যাট চলতি হিসাব করব, ওই ভ্যাট চলতি হিসাবের সমাপনী জেটটাকে যদি আমরা দেখি ডেবিটে আছে চলতি সম্পদে বসাবো, যদি দেখি ক্রেডিটে আছে তাহলে চলতি দায়ে বসাবো। ওকে, তো এটা মানে রেয়ামিলের ভ্যাট চলতি হিসাব অনুযায়ী আমরা এটাকে আপাতত চলতি সম্পদ লিখে রাখলাম, আপাতত, কারণ আমরা তো ভ্যাট চলতি হিসাব করি নাই। করার পরে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এটা চলতি সম্পদ হবে নাকি চলতি দায় হবে। স্যার প্রারম্ভিক মজুদ পণ্য এটা কোথায় যাবে বলো? বিক্রিত পণ্যের ব্যয়। মজুরি এটা কোথায় যাবে বলো? বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, উত্তোলন কোথায় যাবে বলো? মালিকানা সত্ত্ব। উত্তোলন মূলধন, তাহলে উত্তোলনটাও মালিকানা সত্ত্বে যাবে, আবার মূলধনটাও কোথায় যাবে? মালিকানা সত্ত্বে যাবে। ওকে, এই যে উত্তোলন মালিকানা সত্ত্ব, মূলধন মালিকানা সত্ত্ব। যন্ত্রপাতি এটা কোথায় যাবে? স্থায়ী সম্পদে যাবে, রাইট? অনাদায়ী পাওনা বা কুঋণ, অনাদায়ী পাওনার আরেকটা নাম কি? কুঋণ। তাহলে অনাদায়ী পাওনা বা কুঋণ এটা কোথায় যাবে? পরিচালন ব্যয়ে যাবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি একই কথা। অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি কোথায় যাবে? পরিচালন ব্যয়ে যাবে। 8% ঋণ এটা কোথায় যাবে? দীর্ঘমেয়াদী দায়ে যাবে। বিনিয়োগ এটা কোথায় যাবে? সম্পদে যাবে। বিনিয়োগটা কোথায় যাবে? সম্পদে যাবে। বেতন এটা কোথায় যাবে? পরিচালন ব্যয়ে যাবে। বেতন কোথায় যায়? পরিচালন ব্যয়ে যায়। এই যে ক্রয় আছে, ক্রয়টা কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে। আর বিক্রয়টা বিক্রয় যাবে। ওকে, বিক্রয় যাবে, বাট ক্রয়টা যাবে কোথায়? বিক্রিত পণ্যের ব্যয়। ইজারা সম্পদ কোথায় যাবে বলো তো স্যার? স্থায়ী সম্পদে। ইজারা সম্পদ কোথায় যায়? স্থায়ী সম্পদে যায়। ব্যাংক জমা এটা কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের প্রথম কাজটা কিন্তু হয়ে গেল, তাই না? রেয়ামিলের কে কোথায় যাবে এটা মার্ক করা। তো আমরা এটা খুব ভালো করেই জানি, আমরা বেসিক ক্লাসে এগুলো শিখেছিলাম।
আমরা আরেকবার রিভিউ করি। প্রাপ্য হিসাব কোথায় যাচ্ছে? চলতি সম্পদ। প্রদেয় হিসাব চলতি দায়। ভ্যাট চলতি হিসাব যেহেতু ডেবিটে আছে, সো চলতি সম্পদ। ক্রেডিটে হইলে চলতি দায়। প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়, মজুরি বিক্রিত পণ্যের ব্যয়, উত্তোলন মালিকানা সত্ত্ব, মূলধন। আচ্ছা বলো তো এখানে যে দুইটা টাকা আছে কোনটা উত্তোলন কোনটা মূলধন? ডেবিটেরটা উত্তোলন, ক্রেডিটেরটা কি মূলধন। কারণ আমরা জানি উত্তোলনটা ডেবিটে থাকে আর মূলধনটা ক্রেডিটে থাকে। ওকে, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। অনাদায়ী পাওনা পরিচালন ব্যয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিচালন ব্যয়, 8% ঋণ দীর্ঘমেয়াদী দায়। ওকে, 10% বিনিয়োগ সম্পদে যাবে, বেতন পরিচালন ব্যয়, ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়ে যাবে, তাই না? ইজারা সম্পদ স্থায়ী সম্পদে যাবে, ব্যাংক জমা চলতি সম্পদে যাবে। ওকে ডান। তাহলে আমরা প্রথম কাজটা করে ফেলছি। এবার আমাদের দ্বিতীয় কাজ বা দ্বিতীয় ওয়ার্কিংস, সেটা কি? এই যে আমরা আর্থিক বিবরণী মানে আর্থিক বিবরণী তো করতেছি, রাইট? চ্যাপ্টারটার নাম তো আর্থিক বিবরণী। আমরা যে আর্থিক বিবরণী করব, তা আর্থিক বিবরণীর কোয়েশ্চেনের মধ্যে কয়টা পার্ট থাকে? দুইটা, রেয়ামিল আর কি সমন্বয়। ওকে, আর এই যে সমন্বয় বললাম, সমন্বয়গুলো কয়ভাবে থাকে? দুইভাবে থাকে। কিছু সমন্বয় ডিরেক্ট দেয়া থাকে আর কিছু সমন্বয় রেয়ামিলের মধ্যে হিডেন আকারে থাকে, লুকানো অবস্থায় থাকে। তো এখন আমরা যেটা করব, রেয়ামিলের কে কোথায় যাবে মার্ক করার পর যেটা করব, রেয়ামিলের ভিতরে লুকানো সমন্বয়গুলোকে আমরা খুঁজে বের করব। ওকে, আর এই লুকানো সমন্বয়গুলো খুঁজে বের করার উপায় হলো চারটা। কয়টা? চারটা। এক, আমরা দেখব কারোর সাথে পার্সেন্ট আছে কিনা। দুই, আমরা দেখব কারোর সাথে মাস উল্লেখ আছে কিনা। তিন, আমরা দেখব কারোর সাথে বছর উল্লেখ আছে কিনা। চার, আমরা দেখব কারোর সাথে ভগ্নাংশ আছে কিনা, যে 3-এর 5 অংশ, হ্যাঁ, বা ধরো 2-এর মানে 1-এর 2 অংশ, হ্যাঁ, বা 2-এর 1 অংশ, 5-এর 3 অংশ। ও স্যার আমাকে বলতেন, আমি দিয়ে দিতাম। হ্যাঁ, যে 5-এর 2 অংশ, হ্যাঁ, বা 3-এর 1 অংশ, এ টাইপের কোনো ভগ্নাংশ যদি দেয়া থাকে তাহলে আমরা বুঝবো কি আছে এখানে, লুকানো সমন্বয় আছে। বুঝছো স্যার? আচ্ছা, তাহলে লুকানো সমন্বয় বের করার উপায় কয়টা? চারটা। কারোর সাথে পার্সেন্ট আছে কিনা, মাস আছে কিনা, বছর আছে কিনা, ভগ্নাংশ আছে কিনা। ওকে, তো চলো আমরা সার্চ করি। অ্যাট ফার্স্ট আমরা দেখবো কারোর সাথে পার্সেন্ট আছে কিনা। আচ্ছা স্যার দেখো তো এখানে পার্সেন্ট আছে না নাই? আছে, ইয়েস, ঋণের সাথে পার্সেন্ট আছে। আচ্ছা, আর বিনিয়োগের সাথেও পার্সেন্ট আছে, আর ক্রয় ও বিক্রয়ের সাথে পার্সেন্ট আছে। তার মানে এখানে টোটাল কয়জনের সাথে পার্সেন্ট আছে? 4 জনের সাথে। কয়জনের সাথে? 4 জনের সাথে। আচ্ছা, ঋণের সাথে পার্সেন্ট আছে কত? তো ঋণের সাথে যদি পার্সেন্ট থাকে, যে 8%, ঋণের সাথে 8%, তো ঋণের সাথে যদি পার্সেন্ট থাকে আমরা কি করব? সুদ ধরবো। আমরা কি করব? আচ্ছা, আমাদের ম্যাথটা কত সালের বলো? 2024 সালের। কবে? 31 ডিসেম্বর। তার মানে আমরা 31 ডিসেম্বর তারিখে ম্যাথ করতেছি, বা আমরা 31 ডিসেম্বর তারিখে আর্থিক বিবরণী তৈরি করতেছি। ওকে, আমাদের লাস্ট ডেট 31 ডিসেম্বর। আচ্ছা, তোমরা বলো তো স্যার, ঋণ কয় টাকা? 40,000। ঋণ কত? 40,000। এই যে 40,000 টাকা আমরা ঋণ নিলাম, 40,000, এই ঋণের উপরে আমরা সুদ ধরবো কয় পার্সেন্ট? 8%। এখন বলো ঋণটা আমরা কবে নিয়েছি? 1/1/24, অর্থাৎ 24 সালের জানুয়ারির 1 তারিখ। তো 24 সালের জানুয়ারির 1 তারিখে আমরা ঋণ নিয়েছি, আর ম্যাথ করতেছি কবে? 24 সালের ডিসেম্বরে। তাহলে বলো তো এই ঋণটা আমরা পুরো বছর ব্যাপী ব্যবহার করেছি নাকি করি নাই? জানুয়ারি টু ডিসেম্বর পুরো 12 মাস আমরা ব্যবহার করেছি। তাহলে আমরা ঋণের উপর সুদ ধরবো কি? পুরো 1 বছর, পুরো 1 বছরের বা পুরো 12 মাসেরই সুদ ধরবো, তাই না বলো? আচ্ছা, আর যদি ধরো এখানে বলতো 1/7/24, তাহলে আমরা 6 মাস ধরতাম। যদি বলতো 1/4/24, তাহলে আমরা 9 মাসের ধরতাম, তাই না? যেদিন আমরা ঋণটা নিয়েছি সেদিন থেকে আমরা সুদ কাউন্ট করব, বা ওই মাস থেকে আমরা কাউন্ট করব। ওকে স্যার, তাহলে দেখো আমরা এখানে ঋণের সুদ পেয়ে গেলাম। ঋণের সুদ ইকুয়াল, ঋণের সুদ কত টাকা স্যার? 40,000-এর 8%, কত? 3,200 টাকা। ওকে, তাহলে ঋণের সুদ 3,200 টাকা। বলো আমরা কি দিয়েছি নাকি দেই নাই? তাহলে ঋণের সুদ 3,200, এটা কি ব্যয়? এখন এই ব্যয়টাকে আমরা দিয়েছি, তাহলে এটা কি ব্যয় না বকেয়া ব্যয়? এটা বকেয়া ব্যয়। তাহলে ঋণের সুদ 3,200 টাকা, বকেয়া ব্যয়।
ওকে, তাহলে যেহেতু এটা বকেয়া ব্যয়, কয় জায়গায় যাবে? দুই জায়গায় যাবে। আমরা জানি বকেয়া ব্যয়টা কোথায় যায়? চলতি দায়ে যায়। কোথায় যায়? চলতি দায়ে যায়। আর ঋণের সুদ এটা একটা ব্যয়, তো সুদ জাতীয় যত ব্যয় সব কোথায় যাবে? অন্যান্য ব্যয়ে যাবে। কোথায় যাবে? অন্যান্য ব্যয়ে যাবে। বুঝে গেল? তাহলে দেখো এই যে 8% ঋণ, এই 8% মানে ঋণের সাথে যে 8% আছে, এই পার্সেন্ট দিয়ে আমরা বুঝলাম যে ঋণের উপরে আমরা সুদ ধরব। তাহলে ঋণের সুদটা আমরা কি দিয়েছি না দিব? এটা কি ব্যয় না বকেয়া ব্যয়? তাহলে কয় জায়গায় যাবে? যেহেতু এটা সমন্বয়, কয় জায়গায় যাবে? দুই জায়গায় যাবে। তাহলে ফার্স্ট অফ অল এটা কোথায় যাবে? পরিচালন ব্যয় যাবে। কোথায় যাবে? সরি, অন্যান্য ব্যয় যাবে। কোথায় যাবে? আর কোথায় যাবে? চলতি দায় যাবে। বুঝা গেল? তাহলে 8% ঋণ হলো কত? 40,000। এই 40,000 কোথায় যাবে? দীর্ঘমেয়াদী দায়ে যাবে। কিন্তু 40,000-এর উপর 8% হারে আমরা যে 3,200 টাকার সুদ ধরলাম, এই সুদটা কোথায় যাবে? অন্যান্য ব্যয় যাবে। আর কোথায় যাবে? চলতি দায় যাবে। তা সুদটা অন্যান্য ব্যয় আর চলতি দায় যাবে, আর ঋণটা যাবে শুধুমাত্র কোথায়? দীর্ঘমেয়াদী দায়। ওকে স্যার? অনেক ইজি না? এভাবে ম্যাথ অ্যানালাইসিস করার পর আমরা যখন ম্যাথ করবো না, অবাক হবা যে এত ইজি, অনেক ইজি। আচ্ছা, এরপরে আসো স্যার। আচ্ছা, এরপরে পার্সেন্টেজ আছে কার সাথে? বিনিয়োগের সাথে। বিনিয়োগের সাথে 10% আছে। তাহলে বলো এখানে সমন্বয় আছে না নাই? এখানেও একটা লুকানো সমন্বয় আছে। তো বিনিয়োগের সাথে যদি পার্সেন্ট থাকে, আমরা কি করব? বিনিয়োগের উপর সুদ ধরবো। কি করব? বিনিয়োগের উপর সুদ ধরবো। ওকে, আচ্ছা তাহলে বলো আমাদের বিনিয়োগটা কোথায়? 50,000। এটার উপরে আমরা সুদ ধরবো কয় পার্সেন্ট? 10%। কয় টাকা? 5,000। 50,000-এর 10% কত? 5,000। এই যে বিনিয়োগের সুদ 5,000, এটাকে আমরা দিব না পাবো? এটা কি আয়? এটা কি আয় না বকেয়া আয়? বকেয়া আয়। ওকে, তাহলে বিনিয়োগের সুদটা আয়, বাট এটা যেহেতু এখনো আমি পাই নাই, সো এটা কোন ধরনের আয়? বকেয়া আয়। কয় জায়গায় যাবে? দুই জায়গায় যাবে। তাহলে বিনিয়োগ 50,000, এটা যাবে কোথায়? সম্পদে। বাট বিনিয়োগের বকেয়া সুদ 5,000, এটা যাবে কোথায়? চলতি সম্পদে আর অন্যান্য আয়। দুই জায়গায় যাবে, রাইট? আচ্ছা, ওকে ফাইন। এরপরে দেখো এই যে 15% ভ্যাট সহ কথাটা বলছে, এখানেও পার্সেন্ট আছে। 15% ভ্যাট, তার মানে ক্রয়ের সাথে ভ্যাট জড়িত আছে। আবার বিক্রয়ের সাথেও কি আছে? 15% ভ্যাট জড়িত আছে। তার মানে এখানে কয়টা সমন্বয়? দুইটা। ওকে, আচ্ছা ক্রয় ভ্যাট, ক্রয়ের সাথে যেই 15% ভ্যাট, ক্রয় ভ্যাট কয় জায়গায় যাবে? এক, ক্রয় থেকে বাদ যাবে। আর দুই, এটা ভ্যাট চলতি হিসাবে ডেবিটে যাবে। ক্রয় ডেবিট, সো ক্রয় ভ্যাটটাও কোথায় যাবে? ডেবিট। বিক্রয় ক্রেডিট, সো বিক্রয় ভ্যাটটাও কোথায় যাবে? ক্রেডিটে যাবে। বুঝছে? তাহলে ক্রয় ভ্যাট কয় জায়গায় যায়? দুই জায়গায়। ফার্স্ট অফ অল ক্রয় থেকে বাদ যায়। কার থেকে বাদ? সো আমরা ক্রয়ের পাশে একটা স্টার দিলাম। ক্রয় ভ্যাট ক্রয় থেকে বাদ যাবে, সো ক্রয়ের পাশে স্টার দিলাম। দেন এটা কোথায় যাবে? ভ্যাট চলতি হিসাবে ডেবিটে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? ভ্যাট চলতি হিসাবে। তাহলে ভ্যাট চলতি হিসাবে আমরা একটা স্টার দিয়ে দিলাম। ওকে, ভ্যাট চলতি হিসাবে একটা স্টার দিলাম। স্টার দেওয়ার মানে কি? যেমন এই যে ক্রয়ের সাথে স্টার আছে, মানে আমরা বুঝতে পারলাম যে আমি যখন ক্রয়টা লিখবো তখন আমি ডিরেক্ট লিখবো না, এই ক্রয়ের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করে লিখবো। একটা স্টার মানে একটা যোগ বিয়োগ, দুইটা মানে কি? দুইটা যোগ বিয়োগ, পাঁচটা স্টার মানে কি? পাঁচটা যোগ বিয়োগ। মানে এটা সিম্বল, মানে আমার মাথা থেকে যেন আউট হয়ে না যায়। ট্রিক্সটা অনেক ভালো না বলো? হ্যাঁ, তাহলে এই ওয়ার্কিংসগুলো করলে যেটা হবে, ম্যাথ করার ক্ষেত্রে কোনো কিছু তোমার মিসিং হবে না। ওকে, আচ্ছা তাহলে ক্রয় ভ্যাট ক্রয় থেকে বাদ, সো ক্রয়ের পাশে স্টার। ভ্যাট চলতি হিসাবে যাবে, সো ভ্যাট চলতি হিসাবের পাশে স্টার। এবার আসো এখানে কি বলছে? বিক্রয় ভ্যাট। তো বিক্রয় ভ্যাটকে আমরা কি করব? সেম, বিক্রয় থেকে বাদ দিব। বিক্রয় ভ্যাটকে কার থেকে বাদ দিব? তাহলে আমরা বিক্রয়ের পাশে একটা স্টার দিয়ে দিলাম। বিক্রয় ভ্যাট বিক্রয় থেকে বাদ যাবে, বিক্রয়ের পাশে স্টার। অ্যান্ড দেন এটা কোথায় চলে যাবে? ভ্যাট চলতি হিসাবে যাবে, সো ভ্যাট চলতি হিসাবে আরেকটা স্টার দিলাম। বুঝা গেল? তাহলে দেখছো ভ্যাট চলতি হিসাবের সাথে কয়টা স্টার আছে? তার মানে ভ্যাট চলতি হিসাবের সাথে দুইটা জিনিস কি হবে? যোগ অথবা বিয়োগ হবে। ক্রয়ের সাথে একটা স্টার মানে ক্রয়ের সাথে একটা আইটেম যোগ বা বিক্রয়ের সাথে একটা স্টার, তার মানে কি? বিক্রয়ের সাথে একটা আইটেম যোগ বা। ওকে, আমরা একটা স্টার দেখলে বুঝবো একটা সমন্বয়, দুইটা স্টার দেখলে দুইটা সমন্বয়, যত স্টার তত সমন্বয়।
স্টারগুলো দেয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে দেখা যাবে কি যে ক্রয়ের সাথে যোগ বিয়োগ হওয়ার কথা তুমি করো নাই, ম্যাথ মিলবে না। বিক্রয়ের সাথে যোগ বিয়োগ হওয়ার কথা তুমি করো নাই, ম্যাথ মিলবে না। ভ্যাট চলতি হিসাবে দুইটা যোগ বিয়োগ হওয়ার কথা করছো, একটা আরেকটা করো নাই, তার মানে কি ম্যাথ, এই ম্যাথ না মিলার পেছনে অনেক রিজন আছে। তো এই রিজনগুলোকেই আমরা এখানে কি করতেছি, মানে এই রিজনগুলোকে আমরা ওভারকাম করার জন্য আমরা এই মার্কিংগুলো করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো আর কারোর সাথে কি পার্সেন্ট আছে? না। তাহলে ঋণের সাথে পার্সেন্ট ছিল, আমরা সমন্বয় দেখালাম। বিনিয়োগের সাথে পার্সেন্ট ছিল, সমন্বয় দেখালাম। ক্রয়ের সাথে পার্সেন্ট ছিল, সমন্বয় দেখালাম। বিক্রয়ের সাথে পার্সেন্ট ছিল, সমন্বয় দেখালাম। আর কারোর সাথে পার্সেন্ট আছে? নো। তাহলে পার্সেন্ট গেল। এবার আমরা সার্চ করব কি মাস আছে কিনা, কারোর সাথে মাস আছে কিনা। তাহলে আমরা একটু সার্চ করি, করে দেখলাম যে হ্যাঁ, বেতনের সাথে মাস উল্লেখ আছে। কয় মাস? 10 মাস। আচ্ছা, তোমরাই বলো, আমরা আর্থিক বিবরণী কি 10 মাসের জন্য করি নাকি পুরো 1 বছরের জন্য? 1 বছর মানে 12 মাস। 1 বছর মানে, তাহলে আমাদের এই যে আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীটা কয় মাসের জন্য? 12 মাসের জন্য। তার মানে আমাদের বেতন দেয়া উচিত কয় মাস? আমরা দিয়েছি কয় মাস? তুমিই বলো যে তোমার বেতন দেওয়ার কথা 12 মাস, বাট তুমি দিয়েছো 10 মাস। কি ঘটছে? বেতন বকেয়া আছে। কি আছে স্যার? কয় মাস? 2 মাস। তার মানে 2 মাসের বেতন আমরা এখনো দেইনি। তাহলে 12 মাসের বেতন দেওয়ার কথা, বাট আমরা বেতন দিয়েছি 10 মাসের, 2 মাসের বেতন আমরা এখনো দেইনি। তার মানে 2 মাসের বেতন কি আছে? বকেয়া আছে। ওকে স্যার? তাহলে বকেয়া বেতন মানে কি? ব্যয় না বকেয়া ব্যয়? বকেয়া ব্যয় কয় জায়গায় যায়? 2 জায়গায়। রেয়া মিলের সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ হবে, অর্থাৎ বকেয়া বেতন বেতনের সাথে যোগ হবে। কার সাথে যোগ হবে? সো আমরা বেতনের পাশে একটা স্টার দিলাম। এই যে বকেয়া বেতন 2 মাস, এটা আমরা কি করব? বেতনের সাথে যোগ করব। সো বেতনের পাশে একটা স্টার দিলাম। আর কোথায় নিব এটাকে? চলতি দায়। কোথায় নিব? চলতি দায়। তাহলে আমরা এখানে পাশে চলতি দায়টা লিখে দিলাম। বোঝা গেল? তার মানে বেতনটা যাবে পরিচালন ব্যয়ে, বাট বকেয়া বেতন যে ওইটা কোথায় যাবে? চলতি দায় যাবে। ওকে স্যার? আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে কোয়েশ্চেন করি, বকেয়া বেতন 2 মাস মানে কি 2 টাকা? কয় টাকা? আচ্ছা দেখো, আমরা বুঝলাম যে বকেয়া বেতন হলো 2 মাস, বাট আমি তো 2 মাস বসাবো না, আমি তো 2 মাসের টাকা বসাবো। ওকে ফাইন। দেখো, এটাও আমাদের কমন সেন্সের উপর ডিপেন্ড করতেছে। আমরা বেতন দিয়েছি কয় মাস? আমরা বেতন দিয়েছি কয় টাকা? এই যে আমরা যে 25,000 টাকা বেতন দিয়েছি কয় মাসের জন্য? 1 মাসের জন্য। কত? তাহলে এই 25,000কে ভাগ দিব কত দিয়ে? 10 দিয়ে। তাহলে কত হয়? 2500 টাকা। 2 মাসের জন্য কত? 2500 গুণ 2 কত? 5,000 টাকা। তার মানে বকেয়া বেতন কত? 5,000। এটা অনেক ইজি না? তাহলে প্রশ্নের মধ্যে যে বেতনটা দেয়া আছে 25,000, এই 25,000 টাকা হলো কয় মাসের জন্য? 10 মাসে। যে মাসটা দেয়া আছে সেটা দিয়ে আমি ভাগ দেবো। তাহলে প্রশ্নের টাকাটা প্রশ্নের মাস দিয়ে কি করব? ভাগ করব। আর বকেয়া আছে কয় মাস? 2 মাস। 2 দিয়ে গুণ দিব। তাহলে কত হয়? এই 5,000 টাকা হলো কি স্যার? বকেয়া বেতন। এটা কি? বকেয়া বেতন। এই বকেয়া বেতন 5,000, এটাকে আমরা কি করব? এই যে বেতন আছে 25,000, এটার সাথে যোগ করব। আর এই 5,000 টাকাকে কোথায় নিয়ে যাব? চলতি দায়ে নিয়ে যাব। ওকে স্যার? এটা পুরোটা অ্যানালাইসিস করতে আমার 2 মিনিট লাগবে, কিন্তু আমি তো তোমার বুঝাইতেছি। তুমি কি টিচারে বুঝাবা পরীক্ষার হলে বসে? স্যার আহেন। না, সবাই বলে স্যার এই অ্যানালাইসিস করতে তো অনেক টাইম লাগবে, অঙ্ক করুন কখন? ভাই, এটা করতে তো লাগবে 2 মিনিট। তুমি এটা 2 মিনিটে করলে এরপরে কি কি মানে ম্যাজিক আছে, ওটা যখন আমি ম্যাথটা সলভ করব তখন টের পাবো। বুঝছো? তখন আমি আর পুরো ম্যাথ পড়বই না, আমি শুধু এই যে এর শুধু দেখে দেখে আমি পার্টসগুলোরে বসাইতে থাকবো। ওকে? আচ্ছা, ওকে স্যার, এরপরে দেখো। আচ্ছা, তো ওই যে তোমরা যারা বলতেছো যে স্যার এত অ্যানালাইসিস করলে টাইম কোথায় পাবো, ভাই এটা আমি শিখাচ্ছি দেখে টাইম লাগতেছে, বাট অ্যাকচুয়ালি এটা যখন তুমি নিজে নিজে করবা তখন এটা 2 মিনিট বা 3 মিনিট টাইম লাগবে। আর এই 2-3 মিনিট টাইম ওয়েস্ট করলে তোমার বাকি টাইমগুলো বেঁচে যাবে। ওকে? আল্লাহ না করুক, ধরো ম্যাথ করতে গিয়ে তুমি কোথাও মিসিং করে ফেলছো, মিলে নাই, এইটা খুঁজে বের করে আবার সংশোধন করতে তুমি জানো কত টাইম লাগবে? তার চেয়ে এটা অ্যানালাইসিস করতে কি লাগবে? অনেক কম টাইম লাগবে। এই অ্যানালাইসিসটা করে নিলে আর ভুল হবে না। ওকে স্যার?
আচ্ছা, এরপরে আসো আমরা দেখি যে পার্সেন্ট গেল, মাস গেল, এবার আমরা সার্চ করব কারোর সাথে বছর আছে কিনা। আচ্ছা বলো তো, এখানে কারোর সাথে কি বছর আছে? কার সাথে বছর আছে? ইজারা সম্পদের সাথে বছর আছে। কত স্যার? 10 বছর। ইজারা সম্পদের সাথে 10 বছর আছে। তো যেহেতু বছর আছে, তার মানে আমরা বুঝতে পারলাম এখানে কি আছে? সমন্বয় আছে, লুকানো সমন্বয়। স্যার যদি বছর থাকে কারোর সাথে, তাহলে আমরা কি করব জানো? 1 বছর অবলোপন করব। কি করব? হ্যাঁ, অবচয়কে আমরা ডেপ্রিসিয়েশন বলি, আর অবলোপনকে আমরা অ্যামorটাইজেশন বলি। কি বলি? অ্যামorটাইজেশন। উই হ্যাভ টু অ্যামorটাইজ 1 ইয়ার। 1 বছর অবলোপন করতে হবে। ওকে। আচ্ছা বলো তো, আমরা কি 10 বছরের জন্য ম্যাথ করতেছি? না, আমরা ম্যাথ করতেছি 1 বছরের। বাট আমাদের এখানে যে ইজারা সম্পদ, এটার মেয়াদকাল কত? 10 বছর। তার মানে আমরা যেই ইজারা সম্পদটা 80,000 টাকা দিয়ে নিয়েছি, এটা যখন নিয়েছিলাম তখন এটার মেয়াদ ছিল কয় বছর? অলরেডি 1 বছর কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এখন কি আর 10 বছর আছে, না 1 বছর কমে গেছে? এই যে 1 বছর কমে গেল ইজারা সম্পদ, এটাই হলো কি? ইজারা সম্পত্তির অবলোপন। কি স্যার? ইজারা সম্পদের অবলোপন। তো আমরা এই অবলোপনটাকে কয় জায়গায় বসাবো? 2 জায়গায় বসাবো। অ্যাট ফার্স্ট আমরা এটাকে পরিচালন ব্যয় বসাবো, দেন আমরা কি করব? ইজারা সম্পদ থেকে বাদ দিয়ে দিব। বুঝছি স্যার? তাহলে ইজারা সম্পদের অবলোপন কোথায় বসবে? পরিচালন বসবে। আর কি হবে? ইজারা সম্পদ থেকে বাদ যাবে। ওকে, অবচয়ের মতোই। আচ্ছা, এখানে কি আর কোনো লুকানো সমন্বয় আছে? ওকে, তাহলে 1 কি? কারোর সাথে পার্সেন্ট আছে কিনা আমরা সার্চ করব। 2, কারোর সাথে মাস আছে কিনা সার্চ করব। 3, কারোর সাথে বছর আছে কিনা সার্চ করব। 4, কারোর সাথে ভগ্নাংশ আছে কিনা আমরা সার্চ করব। এই প্রশ্নে কারোর সাথে ভগ্নাংশ আছে? আচ্ছা, আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটু কাজ করি। হ্যাঁ, আচ্ছা দেখো, এই ঠিক করো। আচ্ছা, জাস্ট এটা আমি তোমাদের বোঝানোর জন্য আমি কোয়েশ্চেনটাকে একটু মডিফাই করতেছি। হ্যাঁ, ধরো এই যে এখানে কি মজুরি আছে না? মজুরি বললো 3/5 অংশ। কি বললো স্যার? 3/5 অংশ। ওকে, এখন তোমরাই বললে যে মজুরিটা কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয় যাবে। মজুরিটা কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয় যাবে। আচ্ছা স্যার, তো আমরা জানি কারোর সাথে পার্সেন্ট থাকলে সমন্বয় আছে লুকানো, কারোর সাথে মাস থাকলে লুকানো সমন্বয় আছে, কারোর সাথে বছর থাকলেও লুকানো সমন্বয় আছে, আবার কারোর সাথে ভগ্নাংশ থাকলেও কি লুকানো সমন্বয় আছে। তাহলে মজুরির সাথে ভগ্নাংশ আছে না নাই? আছে। তাহলে বলো, মজুরির সাথে লুকানো সমন্বয় আছে না নাই? আছে। দেখো, যখন কোনো ভগ্নাংশ থাকবে, হ্যাঁ, নিচেরটাকে তুমি মোট ধরে নিবা। নিচেরটা কি? ভগ্নাংশের কয়টা অংশ থাকে? 2টা। উপরেরটাকে আমরা লব বলি আর নিচেরটাকে হর বলি। তো সবসময় হরটাকে তুমি মোট ধরবা। তো এখানে হর কত? 5, লব কত? 3। তো হর হলো 5, তার মানে আমাদের মোট মজুরি হলো কত? 5। বাট অ্যাকচুয়ালি আমরা মজুরি দিয়েছি কত? 3। এই যে উপরের যেটা, এটা আমরা পেয়েছি বা দিয়েছি। তাহলে মোট মজুরি কত? 5। 5 ভাগ, কিন্তু আমরা মজুরি দিয়েছি কয় ভাগ? 3 ভাগ। এখন বলো তো আমরা কি বুঝতে পারলাম? মজুরি বকেয়া আছে কয় ভাগ? 2 ভাগ। কয় ভাগ বকেয়া আছে? 2 ভাগ। আচ্ছা ধরো এইখানে, আচ্ছা এইটাই আর কি, এরকমই থাকবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে মজুরি কি আছে? বকেয়া আছে। কয় ভাগ? 2 ভাগ। তাহলে এই যে বকেয়া মজুরিটা কি হবে? রেয়ামিলের মজুরির সাথে যোগ হবে। বকেয়া ব্যয় কি হয়? রেয়ামিলের সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ হয়। তাহলে বকেয়া মজুরিটা এই মজুরির সাথে কি হবে? যোগ হবে। সো আমি মজুরির পাশে একটি স্টার দিই। আর কি হবে? বকেয়া ব্যয়টা চলতি দায়ে যাবে। সো আমি এখানে পাশে চলতি দায় কথাটা লিখে দিলাম। ওকে, আচ্ছা এখন বলো তো, মজুরি বকেয়া আছে 2 ভাগ তুমি বললা, বাট তুমি কি 2 বসাবা? মজুরির সাথে 2 যোগ করবা, তারপর চলতি দায়ে 2 টাকা বসাবা? না। কয় টাকা? আচ্ছা দেখো, এখানে বিষয়টা আমি একটু বলি। আমাদের মোট মজুরি কয় ভাগ? বাট আমরা দিয়েছি 3 ভাগ। আচ্ছা, মজুরি আমাদের এখানে কয় টাকা বলো তো স্যার? 14,000 টাকা, রাইট? এটা না মজুরি? তো রেয়ামিলের যে টাকাটা, এটা হয় আমরা পেয়েছি, নয়তোবা আমরা দিয়েছি। তা দেখো, আমরা মজুরি দিয়েছি কয় টাকা? 14,000 টাকা।
মজুরি দিয়েছি কয় ভাগ? 3 3 ভাগ। তাহলে বলো এই যে 14,000 টাকা মজুরি আমরা দিয়েছি, এটা দ্বারা কি 5 ভাগকে বুঝাচ্ছে নাকি 3 ভাগকে বুঝাচ্ছে? 3 ভাগকে বুঝাচ্ছে। ওকে, আমরা তো পুরো 5 ভাগ মজুরি দেই নাই, আমরা মজুরি দিয়েছি কয় ভাগ? 3 ভাগ। আমরা মজুরি দিয়েছি কয় টাকা? 14,000 টাকা। তার মানে 14,000 টাকা দ্বারা কয় ভাগকে বুঝাচ্ছে? 3 ভাগকে। তাহলে আমি এখন 14,000 টাকাকে ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। ওকে, বকেয়া আছে কয় ভাগ? তাহলে গুণ দিব 2 দিয়ে। তাহলে কত হবে বলো? 14,000কে 3 দিয়ে ভাগ করো, 2 দিয়ে গুণ করো। একটা ক্যালকুলেটর দাও আমাকে। আচ্ছা, 14,000 ভাগ 3 গুণ 2, আচ্ছা 9,334 টাকা। ওকে, 9,300 বা 33 টাকাও ধরতে পারো, 9,333 টাকা। ওকে স্যার, তো এই যে আমরা 9,333 টাকা পেলাম, এই 9,333 টাকা কি অ্যাকচুয়ালি? বকেয়া মজুরি। কি স্যার? বকেয়া মজুরি। তাহলে বকেয়া মজুরি 9,333 টাকা। এই 9,333 টাকাকে আমরা কি করব বলো? এই 14,000 টাকার সাথে যোগ করব, তাই না? এই 14,000-এর সাথে যোগ করব 9,333। আর কি করব বলো তো? এই 9,333 টাকাকে চলতি দায়ে বসাবো। বুঝা গেল? ওকে, তাহলে এটা কি কঠিন ছিল? না। তাহলে একটু ধৈর্য নিয়ে আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। এই একটা ম্যাথ যদি তুমি বুঝো, তার মানে তোমার আর্থিক বিবরণী শেষ। ওকে, তো এই ছোটোখাটো, এবং এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। দেখো আমি জাস্ট একটুখানি মডিফাই করলাম, পুরো কোয়েশ্চেন তো আর আমি মডিফাই করিনি, তাই না? অল্প একটু অংশ আমি মডিফাই করলাম জাস্ট তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। ওকে, আর কোনো লুকানো সমন্বয় কি আছে বলো? না। তাহলে আমরা সবগুলো লুকানো সমন্বয় ফাইন্ড আউট করলাম। এবার আমরা কি করব বলো দেখি? তাহলে আমরা প্রথম কাজ করে ফেললাম, রেয়া মিলের কে কোথায় যাবে। দ্বিতীয় কাজটাও করে ফেললাম, লুকানো সমন্বয়গুলা মানে আইডেন্টিফাই করলাম এবং কে কোথায় যাবে মার্ক করলাম। এবার আমাদের যে লাস্ট কাজ সেটা হলো এই সমন্বয়গুলো কে কোথায় যাবে। ওকে, তো চলো আমরা একটু দেখি সরাসরি কি কি সমন্বয় দেয়া আছে। দেখো, ভয় পাওয়ার কিছু নাই। আর আর্থিক বিবরণী করতে গেলে অ্যাকাউন্টিংয়ের একদম বেসিক নলেজগুলো তোমার দরকার। আচ্ছা স্যার, তুমি বলো তো, একটা মেশিন তুমি কিনেছ 1 জুলাই, ম্যাথ করতেছো ডিসেম্বরে। এখন তুমি বলো তো, ওই মেশিনটার উপর তুমি কি পুরো 1 বছরের অবচয় ধরবা? না। কয় মাসের অবচয় ধরবা? 6 মাস। অর্থাৎ আমরা একটা সম্পদ যেই তারিখ থেকে ইউজ করব, ওই তারিখ থেকেই কি করব? অবচয় ধরব। ওকে, ধরো আমার এখানে 2টা মার্কার আছে, তো ধর 2টা সম্পদ। এখন এই সম্পদটা আমি জানুয়ারির 1 তারিখ থেকেই ব্যবহার করতেছি। ওকে, তো ডিসেম্বরে যখন আমি আর্থিক বিবরণী করব, এই সম্পদটার উপর আমি কি করব? পুরো 1 বছরের অবচয় ধরব। এই সম্পদটা আমি 1 জুলাই থেকে ব্যবহার করতেছি, তো ডিসেম্বরের 31 তারিখ আমি যখন আর্থিক বিবরণী করব, এই সম্পদটার উপরেও কি আমি পুরো 1 বছরের অবচয় ধরবো নাকি 6 মাসের? কয় মাসের? 6 মাস। বুঝছি নাকি বুঝি নাই? তো এটার দাম 1 লাখ, এটার দাম ধরো 70,000, টোটাল কত? 1,70,000। আমার যন্ত্রপাতি কত? 1 লাখ, মানে 1,70,000-এর উপর আমি পুরো 1 বছরের অবচয় ধরবো। আচ্ছা, 1,70,000-এর উপর আমি কি 6 মাসের ধরবো? না। নাকি আমি 1 লাখের উপর 1 বছর আর 70,000-এর উপর 6 মাস ধরবো? বুঝছে? এটা কঠিন কিছুই না। ওকে, তো এইখানে ঘটনাটা এমনই ঘটছে, বাট এইভাবে ঘটলো হয়তো এখানে আরেকটা প্যাচ মারছে। প্যাচটা হলো ওই যে আমরা যে 1 জুলাইতে 70,000 টাকার যন্ত্রপাতি কিনছি, ওই যন্ত্রপাতিটা সংস্থাপন করার জন্য, ইনস্টলেশনের জন্য 10,000 টাকা ব্যয় হয়েছে। এখন বলো, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়টা কি হবে? যন্ত্রপাতির সাথে যোগ হয়ে যাবে। তো 70,000 টাকা যন্ত্রপাতি যোগ 10,000 টাকা সংস্থাপন ব্যয়, অর্থাৎ মোট মূল্য কত দাঁড়াবে? 80,000। কিন্তু আমরা কি করছি জানো? আমরা ওই সংস্থাপন ব্যয়টা যন্ত্রপাতির সাথে যোগ না করে মজুরির মধ্যে যোগ করে দিচ্ছি। বলো, এটা কি উচিত করছে? ঠিক করছে না ভুল হয়েছে? ভুল হয়েছে। কি ভুল হয়েছে? সংস্থাপন ব্যয়টা মজুরির ভিতরে ঢুকে গেছে। তাহলে এখন আমি কি করব? মজুরি থেকে সংস্থাপন ব্যয় বাদ দিব। আর কি করব? যন্ত্রপাতির সাথে যোগ করার কথা ছিল, এখন আমি যন্ত্রপাতির সাথে যোগ করে দিব। তাহলে সংস্থাপন ব্যয় ভুলবশত মজুরির মধ্যে ঢুকে গেলে মজুরি থেকে কি হবে? সংস্থাপন ব্যয় বাদ যাবে। আর কি হবে? যন্ত্রপাতির সাথে
সংস্থাপন ব্যয় যোগ হবে, বুঝছো? ওকে, এইবার আসো আমরা একটু দেখি। এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন, হ্যাঁ, এই ঝামেলাটা বাধাইছে। দেখো 1/7/2024 তারিখে 70,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। তা আমরা একটা যন্ত্রপাতি ক্রয় করেছি কত টাকা দিয়ে? কবে ক্রয় করেছি? 1/7 তারিখে, অর্থাৎ 1 জুলাই। যাহা হিসাবভুক্ত আছে, এই যে আমি যে যন্ত্রপাতি কিনছি 70,000 টাকা দিয়ে 1/7 তারিখে, এটা অলরেডি যন্ত্রপাতির মধ্যে কি অন্তর্ভুক্ত আছে। তোমরা একটা জিনিস দেখো তো স্যার, এই যে রেয়ামিলের মধ্যে যন্ত্রপাতি দেয়া আছে কত? এই 1,70,000 টাকার যন্ত্রপাতি দেয়া আছে কত তারিখে? এই সবগুলো তথ্য কত তারিখের? 31 ডিসেম্বর। তাহলে 31 ডিসেম্বর তারিখে যন্ত্রপাতি বাবদ মোট কত আছে? আমি যন্ত্রপাতি কিনেছিলাম কবে? 1 জুলাই। কবে? 1 জুলাই কিনেছিলাম। তাহলে 1 জুলাই যেটা কিনেছিলাম ওইটা ডিসেম্বরে অন্তর্ভুক্ত আছে না নাই? আছে। তাহলে বলো এই 70,000 আমি নতুন করে আবার অন্তর্ভুক্ত করব না, অলরেডি অন্তর্ভুক্ত করা আছে। জাস্ট অবচয় ধরার সময় আমি কি করব? 1 লাখ টাকার উপর 1 বছর ধরবো আর 70,000-এর উপর 6 মাসের ধরবো। ওকে, বুঝছি। ঝামেলাটা বাড়ছে কিন্তু এইখানে না, ঝামেলাটা বাড়ছে এইখানে। যার সংস্থাপন ব্যয় কত? 10,000 টাকা ভুলবশত মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। ওকে, তাহলে দেখো এই যে সংস্থাপন ব্যয় 10,000 টাকা কোথায় অন্তর্ভুক্ত আছে? মজুরির মধ্যে ভুলবশত অন্তর্ভুক্ত আছে। তাহলে এখন আমরা কি করব বলো তো এটাকে? তাহলে আমরা এটা মজুরি থেকে মাইনাস করব। তাহলে মজুরিতে তো একটা স্টার, এটা তো আমাদের বানানো স্টার। আচ্ছা এটা থাকুক, এটা দিয়ে আমরা অঙ্ক করি। তাহলে আমরা কি করব? মজুরি থেকে এই 10,000 মাইনাস করব। তাহলে আমরা মজুরিতে কি করলাম? একটা স্টার দিলাম। ওকে, আর কি করব বলো তো? যন্ত্রপাতির সাথে আমরা যোগ করে দিব। সো যন্ত্রপাতিতে আমরা একটা স্টার দিলাম, এই যে যন্ত্রপাতিতে একটা স্টার দিলাম। তাহলে 10,000 টাকার সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে, এটা মজুরি থেকে বাদ যাবে, মজুরিতে একটা স্টার। আর কি হবে? যন্ত্রপাতির সাথে যোগ হবে, সো যন্ত্রপাতিতে আরেকটা স্টার। ওকে স্যার? আচ্ছা এরপরে কি বলছে বলো? মোট অনাদায়ী পাওনা 4,000 টাকা। মোট অনাদায়ী পাওনা কত? 4,000 টাকা। আর রেয়ামিলের মধ্যে অনাদায়ী পাওনা দেয়া আছে কত? 3,000। তাহলে রেয়ামিলে যেটা দেয়া আছে এটা হলো পুরানো অনাদায়ী পাওনা, আর সমন্বয়ে যেটা দেয়া আছে এটাকে আমরা কি বলবো? নতুন অনাদায়ী পাওনা। ওকে, তাহলে তোমরাই বলো তো নতুন অনাদায়ী পাওনা কি 4,000? নো। মোট অনাদায়ী পাওনা কত? মোট অনাদায়ী পাওনা মানে কি? নতুন প্লাস পুরাতন, দুইটার যোগফল। তাহলে পুরাতন যদি হয় 3,000, মোট অনাদায়ী পাওনা যদি হয় 4,000, তাহলে নতুন করে অনাদায়ী পাওনা কত? 1,000। নতুন অনাদায়ী পাওনা কত? 1,000। ওকে, তাহলে এইখানে 4,000 টাকা ধরে যদি কেউ ম্যাথ করো তার ম্যাথটা কি হবে? ভুল হবে। তাহলে নতুন অনাদায়ী পাওনা কত? 1,000। এই যে নতুন অনাদায়ী পাওনা 1,000, এই 1,000 টাকা কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। কয় জায়গায়? 2 জায়গায়। তাহলে আমরা কোথায় বসাবো? ফার্স্টে পরিচালন ব্যয় বসাবো, অ্যান্ড দেন আমরা কি করব? এই যে প্রাপ্য হিসাব বা দেনাদার এখান থেকে বাদ দেব। তাহলে নতুন অনাদায়ী পাওনা 1,000 টাকা কয় জায়গায় যাচ্ছে? 2 জায়গায় যাচ্ছে। ফার্স্টে পরিচালন ব্যয় যাচ্ছে, অ্যান্ড দেন প্রাপ্য হিসাব থেকে বাদ যাচ্ছে। ওকে, আচ্ছা এরপরে বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 10% রাখতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি কয় পার্সেন্ট রাখতে হবে? 10%। তার মানে এটা কি সঞ্চিতি? নতুন সঞ্চিতি। এটা কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। আমরা জানি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ফার্স্ট অফ অল কোথায় যায়? পরিচালন ব্যয় যায়, অ্যান্ড দেন কি হয়? প্রাপ্য হিসাব থেকে বাদ যায়, যে প্রাপ্য হিসাবে একটা স্টার। তার মানে কি বুঝলাম? যে নতুন অনাদায়ী পাওনা আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দুটোটার কাজ কি? সেম। নতুন অনাদায়ী পাওনা পরিচালন ব্যয় যাবে, প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। সেম ভাবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিচালন ব্যয় যাবে, আর কি হবে? প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। ওকে স্যার? আচ্ছা এরপরে কি বলবো? যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে। যন্ত্রপাতির উপর আমরা 10% অবচয় ধার্য করব। আচ্ছা যন্ত্রপাতির অবচয় কোথায় যাবে? পরিচালন ব্যয় যাবে, আর কি হবে? যন্ত্রপাতি থেকে বাদ যাবে। সো আমরা যন্ত্রপাতিতে একটা স্টার দিয়ে দিলাম, আগে একটা ছিল এখন আরেকটা স্টার হলো। তাহলে যন্ত্রপাতির অবচয় পরিচালন ব্যয় বসাবো, আর কি হবে? যন্ত্রপাতি থেকে বাদ দিব। এখন দেখো এই যে যন্ত্রপাতির অবচয়টা আমরা কিভাবে ধরবো? আচ্ছা দেখো
যন্ত্রপাতি কয় টাকা? 1,70,000। এটার সাথে যোগ হবে কি সংস্থাপন ব্যয়, রাইট? সংস্থাপন ব্যয় যোগ হবে কয় টাকা? 10,000 টাকা। তাহলে টোটাল কত হলো? 1,80,000। তাহলে আমাদের মোট যন্ত্রপাতি কত? 1,80,000। এই যে মোট যন্ত্রপাতি 1,80,000, এটা কয় ভাগ হয়ে যাবে? 2 ভাগ। বছরের শুরু থেকে ছিল কত? 1 লাখ, আর বছরের মাঝামাঝি থেকে 80,000। তো এই যে 1 লাখ, এটার উপরে আমরা কি করব? পুরো 1 বছরের অবচয় ধরবো, রাইট? 10%। কিন্তু এই যে 80,000, এটার উপরে আমরা 10% হারে কয় মাসের অবচয় ধরবো? 6 মাস। বুঝছি? তাহলে এখানে আসবে কত? 10,000, আর এখানে আসবে কত? 4,000 টাকা। তাহলে টোটাল কত? 14,000 টাকা। এই হলো আমাদের যন্ত্রপাতির মোট অবচয়। তাহলে যন্ত্রপাতির মোট অবচয় কত? এই 14,000 আমরা এট ফার্স্ট কোথায় বসাবো? পরিচালন ব্যয়। অ্যান্ড দেন আমরা কি করব? এই যে যন্ত্রপাতি, এই যন্ত্রপাতির মূল্য 1,80,000, এখান থেকে এই 14,000 টাকা আমরা মাইনাস করে দেব। ওকে স্যার, বুঝে গেল? এই ভিডিওটা অনেকের জন্য উপকারী হবে, তাই না? যারা অনলাইন থেকে শিখতে চায় তাদের জন্য অনেক উপকারী হবে, হেল্পফুল হবে অনেক। ওকে স্যার, লাস্ট অফ অল অ্যাডজাস্টমেন্ট, সেটা হলো সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে 69,000 টাকা। সমাপনী মজুদ, তো সমাপনী মজুদ কয় জায়গায় যায়? 2 জায়গায় যায়। ফার্স্ট অফ অল সমাপনী মজুদকে আমরা কি করব? বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিব, অ্যান্ড দেন আমরা এটাকে কোথায় বসাবো? চলতি সম্পদে বসাবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা রেয়ামিলের কে কোথায় যাবে মার্ক করলাম, রেয়ামিলের ভিতর লুকানো সমন্বয়গুলোও মার্ক করলাম, সরাসরি সমন্বয়গুলো মার্ক করলাম, এবং ইম্পর্টেন্ট ক্যালকুলেশনগুলো আমরা দেখে নিলাম, তাই না? যে মজুরি কতটুকু বকে আছে, কয় টাকার মজুরি বকে আছে, তাই না? তারপরে আর কি, ঋণের সুদ কত বকে আছে, বিনিয়োগের সুদ কত বকে আছে, বকেয়া বেতনের পরিমাণ কত, এগুলো আমরা জানলাম, তাই না? বাট আমরা জানি না কি জানো, এই যে ক্রয়ের মধ্যে যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, ক্রয় ভ্যাটের পরিমাণ কত, সেটা কি আমরা জানি? জানি না। দেখো, আমরা যদি চাই এখানে ক্রয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে পারি। দেখো, ক্রয় ভ্যাটের, হ্যাঁ, ক্রয় ভ্যাটের পরিমাণ সমান সমান, দেখো ক্রয় ভ্যাটের পরিমাণ কত হবে? ক্রয় কয় টাকা বলো তো? 2,76,000, তাই না? গুণ ভ্যাট কত? দেখো তো, এই যে ক্রয় দেয়া আছে 2,76,000, আমরা কিন্তু ক্রয়ের উপরে ভ্যাট ধরবো, ক্রয় মূল্যের উপরে ভ্যাট ধরবো। কার উপরে? এখন বলো তো, এই যে 2,76,000, এটা কি ক্রয় মূল্য নাকি ভ্যাট সহ ক্রয় মূল্য? নো নো নো, এখানে বলছে কি, এই যে ক্রয় বিক্রয় 15% ভ্যাট সহ। তাই তুমি যে বলতেছো ক্রয় 2,76,000 টাকা, এটা কি জাস্ট ক্রয় না ভ্যাট সহকারে ক্রয়? আচ্ছা, তাহলে ভ্যাটের উপরে কি আমরা ভ্যাট ধরবো? আমরা কি ভ্যাটের উপরেও ভ্যাট ধরবো? আমি যদি 2,76,000-এর উপর 15% ধরি, তার মানে কি ভ্যাটের উপরেও ভ্যাট ধরলাম, ক্রয় মূল্যের উপরেও ভ্যাট ধরলাম, আবার ভ্যাটের উপরেও কি করলাম? ভ্যাট ধরলাম। কারণ 2,76,000 তো ক্রয় মূল্য না, ভ্যাট সহ ক্রয় মূল্য। 2,76,000-এর একটা অংশ কি ক্রয় মূল্য, আরেকটা অংশ কি ভ্যাট। আর আমি 2,76,000-এর উপর যদি ভ্যাট ধরি, তার মানে আমি ক্রয়ের উপরেও ভ্যাট ধরলাম, ভ্যাটের উপরেও কি ধরলাম? ভ্যাট ধরলাম। এটা কি ঠিক হবে? হবে না। এই কারণে যখন ভ্যাট সহ ক্রয় মূল্য দেয়া থাকবে, যখন ভ্যাট সহ বিক্রয় মূল্য দেয়া থাকবে, তখন এই পার্সেন্টেজটা ডিরেক্ট ধরা যাবে না, এটাকে কনভার্ট করতে হবে। কি করতে হবে? তাহলে 15% মানে উপরে 15 আর নিচে কত? 115। 15% মানে কি? উপরে 15 আর নিচে 115। এই যে আমি ডিরেক্ট গুণ 15% কেন ধরলাম না? কারণ এই 2,76,000 এটা ক্রয় মূল্য না, এটা ক্রয় মূল্য এবং ভ্যাটের সমষ্টি। যদি বলতো এখানে, যদি বলতো 15% ভ্যাট বাদে, তাহলে আমি 2,76,000-কে কি বলতাম? ক্রয় মূল্য। সো আমি 2,76,000 গুণ 15% এভাবে লিখতাম। বাট এখন কি আমি এভাবে লিখতে পারবো? না, এখন পারবো না। এখন আমাকে কনভার্ট করতে হবে, 15 ডিভাইডেড বাই 115। তাহলে কয় টাকা হয় বলো দেখি? 2,76,000-কে গুণ দাও 15 দিয়ে,
গুণ 15 ভাগ দাও 115 দিয়ে ইকুয়াল কত হয় 36,000 টাকা। এটা হলো কি স্যার ক্রয় ভ্যাট বা ক্রয় ভ্যাটের পরিমাণ। এখন আমরা কি করব বলো তো, বিক্রয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করব। বিক্রয় ভ্যাটের পরিমাণ ইকুয়াল সেম, তাহলে বিক্রয়ের পরিমাণ কত, এই যে এখানে 3,45,000, আমি জায়গা নাই তো নিচে লিখলাম, হ্যাঁ 3,45,000 গুণ, এখন বলো এই যে 3,45,000 এটা কি বিক্রয় নাকি এটা ভ্যাট সহ বিক্রয়? তার মানে এই 3,45,000-এর একটা অংশ হলো কি বিক্রয়, আর একটা অংশ হলো বিক্রয় মূল্য, আর একটা হলো কি বিক্রয় ভ্যাট। আমি এটার উপরে যদি লিখি 15% তাহলে ঠিক হবে? কেন হবে না? তার মানে ভ্যাটের উপর ভ্যাট ধরা হয়ে যাবে। সো আমি এটাকে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? উপরে 15 আর নিচে কি 115 ইকুয়াল, হ্যাঁ 45,000 হয় না, 3,45,000 গুণ 15 ভাগ 115 ইকুয়াল 45,000 টাকা। ওকে স্যার। আচ্ছা আমি ক করতেছি, হ্যাঁ ক কি বললো, ভ্যাট চলতি হিসাব প্রস্তুত। তো তুমি যদি ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে চাও তোমার 3টা তথ্য লাগবে। কয়টা? 3টা তথ্য। এই যে কোয়েশ্চেনের মধ্যে যে ভ্যাট চলতি হিসাব আছে ওইটা লাগবে, ক্রয় ভ্যাট লাগবে, আর কি বিক্রয় ভ্যাট লাগবে। তো কোয়েশ্চেনের মধ্যে ভ্যাট চলতি হিসাব কত আমরা জানি, 4,000। ক্রয় ভ্যাটের পরিমাণ আমরা জানি, ইয়েস 36,000। বিক্রয় ভ্যাটের পরিমাণ আমরা জানি, ইয়েস 45,000। তাহলে চলো এখন আমরা ভ্যাট চলতি হিসাব করে ফেলি। স্যার ভ্যাট চলতি হিসাব মানে কি? খতিয়ান। হিসাব মানে কি? খতিয়ান। তাহলে আমরা এখন এখানে লিখব ভ্যাট চলতি হিসাব। ওকে, আচ্ছা ভ্যাট চলতি হিসাব। তোমরা অ্যাজ ইউজুয়াল একটা খতিয়ানের ছক আঁকবা। আর সবাই তো জানোই খতিয়ান কয়ভাবে করা যায়? দুইভাবে, টি ছক, চলমান যে ছক। আমরা অলওয়েজ চলমান যে ছকটাই করব। ওকে, সহজ হয়, রাইট। ওকে, তাহলে এটা কি স্যার? তারিখ, বিবরণ, এখানে হবে কি জাবেদা, পৃষ্ঠা, এটা হলো ডেবিট টাকা না, আচ্ছা ডেবিট টাকা। আর এখানে কি হবে? ক্রেডিট টাকা। এখানে যে, অথবা তুমি ব্যালেন্স বা উদ্বৃত্ত যে কোনো একটা লিখতে পারো। এটা হলো ডেবিট আর এটা হলো ক্রেডিট। ওকে স্যার। আচ্ছা আমরা ফার্স্ট অফ অল বছরটা মানে তারিখের বছর বসাবো। এটা কত সাল? 2024 ইং। ওকে, আচ্ছা ডিসেম্বরের 31 তারিখ। আমরা এখানে লিখব ব্যালেন্স। কি লিখব? ব্যালেন্স, বা ব্যালেন্স ভিডিও লিখতে পারো, ব্যালেন্স অথবা ব্যালেন্স বিডি লিখি। আচ্ছা ব্যালেন্স বিডি কয় টাকা স্যার? 4,000। এই যে ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স। এখন বলো ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্সটা কোন সাইডে আছে? ডেবিট সাইডে আছে না? তাহলে আমরা এটাকে একদম ব্যালেন্স মানেই তো জের, তাহলে আমরা এই ডেবিটে বসাবো না, আমরা ডিরেক্ট ব্যালেন্সের ঘরে ডেবিটে বসাবো। ওকে, কয় টাকা স্যার? 4,000 টাকা হলো। ওকে, এরপর ডিসেম্বর 31 সেম। আমরা এখন কাকে বসাবো? ক্রয় ভ্যাটকে। কাকে? ক্রয় ভ্যাট হিসাব। ওকে, আচ্ছা ক্রয় তো ডেবিট, ক্রয় ভ্যাট এটাও কি হবে? ডেবিট। ক্রয় ভ্যাট কত? 36,000। তাহলে এই 36,000 টাকাকে আমরা কোথায় বসাবো? ডেবিটে বসাবো। যেহেতু ক্রয় ডেবিট, সো ক্রয় ভ্যাটটাও ডেবিটেই বসবে। এরপরে আসো ডিসেম্বর 31, আমরা কাকে বসাবো? বিক্রয় ভ্যাট হিসাবকে। ওকে স্যার, বিক্রয়টা কি? ক্রেডিট। সো বিক্রয় ভ্যাটটাও কি হবে? ক্রেডিট। সো আমরা 45,000 টাকাকে এখন কোথায় বসাবো? ক্রেডিটে বসাবো। ওকে, আচ্ছা আর কি বসানোর মতো কিছু আছে? নো, বসানোর মতো কিছু নেই। এবার আসলে আমরা ব্যালেন্স করি। তো ব্যালেন্স করার নিয়ম আমরা সবাই জানি। ব্যালেন্সের ঘরে যদি ডেবিট হয়, পরের টাকাটা ডেবিট হইলে ডেবিট ডেবিট কি হবে? যোগ হবে। ক্রেডিট ক্রেডিট হইলেও যোগ হবে, ডেবিট ক্রেডিট হইলে বিয়োগ হবে। তাহলে ব্যালেন্সের ঘরে কি ডেবিট, পরের টাকাটা কি ডেবিট। তাহলে এই 4,000-এর সাথে 36,000 যোগ হবে, যোগ হলে কত হয়? 40,000। ও সরি 40 হবে, আমি 45 লিখছি, সরি 40,000। ওকে,
বুঝলাম আমরা? তাহলে ডেবিটে বসছে কত? 40। এখন বলো ব্যালেন্সের ঘরে কোথায় আছে? ডেবিট, কিন্তু পরের টাকাটা ক্রেডিট। তাহলে ডেবিট আর ক্রেডিট একই দিক হইল? ব্যালেন্স ডেবিট বাট পরের টাকাটা কি? ক্রেডিট। তাহলে দুইটা ভিন্ন হয়ে গেছে। যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। তাহলে 45,000 থেকে 40,000 মাইনাস হবে, থাকে কত? 5,000। কোনটা বড়, ডেবিট বড় না ক্রেডিট বড়? যেহেতু ক্রেডিট বড়, আমরা ব্যালেন্সের ঘরে ক্রেডিটে বসাবো। কত? 5,000। তাহলে দেখো তো ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স বিডিটা কোথায় ছিল, বাট এন্ডিং ব্যালেন্সটা কোথায়? ক্রেডিটে। তাহলে বলো তো এটা কি চলতি সম্পদে যাবে না চলতি দায়ে যাবে? কোথায় যাবে? চলতি দায়ে যাবে। তাহলে আমরা যদিও এখানে চলতি সম্পদ লিখছিলাম, বাট অ্যাকচুয়ালি এটা কি হবে? চলতি দায় হবে, তাই না বললাম? আচ্ছা, বাট থাকুক, এটা এরকম থাকলে সমস্যা নেই। হ্যাঁ, আমরা এইখানটা বসাবো। তো সবাই তুলে ফেলো। আচ্ছা, তাহলে আমরা কি ম্যাথটা বুঝতে পারলাম? ওকে, তাহলে আমাদের দাগানোটা কমপ্লিট। এখন আমরা ম্যাথ সলভ করব। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা কি করব বলো তো? গত ক্লাসে কি আমরা ভ্যাট চলতি করেছিলাম? ভ্যাট চলতি করে ফেলছিলাম। খ আর গ করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা খ থেকে স্টার্ট করবো না? ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আসো আমরা এখন খ স্টার্ট করি। হ্যাঁ, তো আমরা ক করে ফেললাম, ভ্যাট চলতি হিসাব করে ফেললাম। এবং একটা বিষয় খেয়াল করছো, আমাদের এখানে ভ্যাট চলতি হিসাবের টাকাটা কোথায় আছে? ডেবিট। দ্যাটস ওয়াই আমরা এখানে মার্ক করেছি কি? চলতি সম্পদ। বাট আমরা যে ভ্যাট চলতি হিসাবটা করলাম, এই ভ্যাট চলতি হিসাব করে আমরা এন্ডিং ব্যালেন্সটা পেলাম কি? ক্রেডিট। ক্রেডিট কত? 5,000 ক্রেডিট, রাইট? তাহলে দেখো রেয়ামিলের মধ্যে ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্সটা ডেবিটে আছে, বাট আমরা যে ভ্যাট চলতি হিসাব করলাম কতে, ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্সটা আছে ক্রেডিটে। দ্যাটস ওয়াই আমরা ভ্যাট চলতি হিসাবকে চলতি সম্পদ না বলে আমরা কি বলবো বলো তো? চলতি দায় বলবো। আর আমরা কি এই টাকাটা নিব বলো? আমরা কিন্তু এই টাকাটা নিব না, আমরা কি নিব? 5,000 নিব, তাই না? 4,000 পরিবর্তে 5,000 নিব। ওকে, তো চলো আমরা এখন খ করে ফেলি। আচ্ছা, খ হলো ওরা এখানে মোট লাভ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মোট লাভ 1 লাখ টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, নিট লাভের পরিমাণ নির্ণয় করো, নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো, বা মোট লাভের পরিমাণ নির্ণয় করো, এই লাভের পরিমাণ নির্ণয় করো, ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তার মানে আমরা কি করব জানো? আয় বিবরণী। কি করব? আয় বিবরণী। তাহলে দেখো তোমাকে বলতে পারে আয় বিবরণী করো, অথবা তোমাকে বলতে পারে মোট লাভের পরিমাণ নির্ণয় করো, অথবা তোমাকে বলতে পারে নিট লাভের পরিমাণ নির্ণয় করো। তার মানে লাভের পরিমাণ নির্ণয় করো, ক্ষতির পরিমাণ নির্ণয় করো। অ্যাকচুয়ালি তুমি কি করো? আয় বিবরণী করো। ওকে, তো এই সিলি কথাটাও দেখো আমি বলে দিচ্ছি। অনেক স্টুডেন্ট আছে তারা হয়তো এটা নিয়ে কনফিউজড হয়ে যেতে পারে, আরে আমি মুনাফা ক্ষতি কেমনে নির্ণয় করবো, কি দিয়ে নির্ণয় করবো? তো মুনাফা ক্ষতি নির্ণয় করা মানেই হলো আয় বিবরণী করা। এবারে হোক এটা মোট লাভ, হোক এটা নিট লাভ, হোক এটা নিট ক্ষতি। ওকে স্যার, আমরা একটা কাজ করব, আমি বিশেষ করে আমি চাই তোমরা খুব ভালো করে প্র্যাকটিসটা করো। তো দেখো এই যে খ নাম্বারে আমাদেরকে যে বললো নিট লাভ নির্ণয় করো, নিট ক্ষতি নির্ণয় করো, তার মানে আমরা যে আয় বিবরণী করবো। আচ্ছা বলো তো স্যার, এখানে আমরা কোন ধরনের আয় বিবরণী করবো? আমরা কি এক ধাপ না বিশদ আয় বিবরণী করবো? বিশদ আয় বিবরণী কেন করবো? বিকজ আমাদের কোয়েশনে ক্রয় আছে, বিক্রয় আছে, প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, এই টাইপের ইনফরমেশনগুলো থাকার কারণে আমরা কি করবো স্যার? বিশদ আয় বিবরণী করবো। তো তোমরাই বলো, বিশদ আয় বিবরণী স্টার্ট হয় কি থেকে? বিক্রয় থেকে। সেখান থেকে বাদ যায় কি বলো তো? বিক্রিত পণ্যের ব্যয়। দেন আমরা কি পাই? মোট মুনাফা। দেখো আমাদের কোয়েশনে কি মোট মুনাফা দেয়া আছে। তাহলে আমরা যে বিশদ আয় বিবরণীটা করবো, আমাদের বিশদ আয় বিবরণী মানে আমাদের এই যে বিশদ আয় বিবরণী, এটা কি বিক্রয় থেকে স্টার্ট হবে? নো। কোত্থেকে স্টার্ট হবে? মোট লাভ থেকে। কোত্থেকে স্টার্ট হবে? মোট লাভ থেকে। বুঝতে পারছে? কেন মোট লাভ থেকে স্টার্ট হবে? বিকজ মোট লাভটা দিয়েই দিস। আমি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাবো? মোট লাভ। তো মোট লাভ যেহেতু আমি জানি, তাহলে আমি কেন বিক্রয় থেকে স্টার্ট করবো না। স্টার্ট করবো থেকে মোট লাভ থেকে। বাদ দিব কাকে? পরিচালন ব্যয়। পেয়ে যাব কি? পরিচালন মুনাফা। যোগ করব কি? অন্যান্য আয়। বাদ দিব কি? অন্যান্য ব্যয়। পেয়ে যাব কি? নেট মুনাফা বা ক্ষতিকে। ওকে, বাট আমি মোট লাভ থেকে স্টার্ট করব না, আমি ম্যাথটা স্টার্ট করবো থেকে? বিক্রয় থেকে। থেকে? বিক্রয় থেকে। ওকে, জাস্ট ফর প্র্যাকটিস। তাহলে আমরা কার অঙ্ক করতেছি? বারিদ। ওকে, বারিদ ট্রেডিং। ওকে, বারিদ ট্রেডিং এর বিশদ আয় বিবরণী।
বিশদ আয় বিবরণী। ওকে, আচ্ছা আমরা ম্যাথটা কবে করতেছি? 31 ডিসেম্বর 2024। তো আমরা এখানে লিখি 31 ডিসেম্বর 2024। অবশ্যই এখানে আমরা একটা কথা লিখব, সেটা কি? সমাপ্ত বছরের জন্য। এই কথাটা আমরা লিখব যখন আমরা আয় বিবরণী করব, বাট আর্থিক অবস্থার বিবরণীতে লিখব না। ওকে, আমরা ছকটা কেটে ফেলি। টাকার জন্য আমরা কয়টা ঘর দেব বলো তো? ইয়েস, টাকার জন্য আমরা 3টা ঘর দেব। তাহলে এখানে আমরা লিখব বিবরণ টাকা টাকা টাকা। ওকে, বিবরণ টাকা টাকা টাকা। ওকে স্যার, দেখো কোয়েশ্চেন অনুযায়ী আমরা স্টার্ট করবো কোত্থেকে? মোট লাভ থেকে, বাট ফর প্র্যাকটিস আমি স্টার্ট করতেছি কোত্থেকে? বিক্রয় থেকে। ওকে, এটা প্র্যাকটিস করার জন্য। তাহলে আমরা স্টার্ট করলাম বিক্রয় দিয়ে। বিক্রয়, যদি তুমি পরীক্ষার হলে এটা বিক্রয় দিয়ে স্টার্ট করো, তোমার অঙ্ক কিন্তু ভুল হবে, তোমাকে ফুল মার্কস দিবে না। ওকে, তোমাকে মোট লাভ থেকে স্টার্ট করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য আমি বিক্রয় থেকে স্টার্ট করতেছি। ওকে স্যার, আমি এখানে একটা বিষয় তোমাদেরকে বলি, যার টাকা যেখানে বসার কথা আমরা সেখানেই বসাবো। আর যদি স্টার থাকে তাহলে যেখানে বসার কথা তার আগের ঘরে বসাবো। যেমন বিক্রয়, এটার টাকা কোথায় বসার কথা? মেইন কলামে। এটা ফার্স্ট কলাম, এটা মিডল কলাম, আর এটা কি মেইন কলাম। তো বিক্রয়ের টাকাটা কোথায় বসবে? মেইন কলামে। এখন বিক্রয়ের টাকাটা মেইন কলামে বসানোর আগে আমি দেখব বিক্রয়ের সাথে স্টার আছে কিনা। আছে, তার মানে যোগ বিয়োগ আছে। সো আমরা যদি স্টার থাকে যেখানে বসার কথা আমরা ঠিক তার আগের কলামে টাকাটা বসাবো। এই তাহলে বিক্রয় কয় টাকা বলো তো স্যার? 3,34,000। এই 3,45,000। তাহলে 3,45,000 মেইন কলামে বসার কথা, বাট আমরা মেইন কলামে বসাবো না, আমরা তার আগে বসাবো। কেন? স্টার আছে। কেন? স্টার আছে। তাহলে আমরা লিখলাম 3,45,000 টাকা। আচ্ছা, বিক্রয়ের সাথে স্টার আছে কেন? বিক্রয় ভ্যাটের কারণে আমরা এটা লেস করে দেব। লেস বিক্রয় ভ্যাট। ওকে, তো আমরা তো সবাই জানি বিক্রয় ভ্যাট করেছি না কতে? যে ক করার সময় আমরা বিক্রয় ভ্যাট করেছি না? করেছিলাম, তাই না? ওকে ফাইন, তাহলে দাও আমি একটু ইয়ে করি, ক্যালকুলেটরটা দাও, বা তোমাদের মনে থাকলে আমাকে বলতে পারো। 45,000 ছিল, রাইট? তাহলে বিক্রয় ভ্যাট কত স্যার? 45,000। তাহলে আমি 3,45,000 থেকে 45,000 মাইনাস করে দিচ্ছি, থাকে কত? এখানে হলো 3 লাখ টাকা থাকে। আচ্ছা, তো এইবার আমরা এখান থেকে বাদ দিব। কাকে বাদ দিব? বিক্রিত পণ্যের ব্যয়। আমরা সবাই জানি যে বিক্রয় থেকে কে বাদ যায়? বিক্রিত পণ্যের ব্যয় বাদ যায়। এটা আন্ডারলাইন করে দিলাম। বিক্রিত পণ্যের ব্যয় মানে কি? বিব, তাই না? বিক্রিত পণ্যের ব্যয়গুলোকে আমরা সংক্ষেপে কি নামে, মানে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করছি? বিব। আসলে একটু আমরা সার্চ করি যে বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ বিবতে কয়টা আইটেম যাবে। ওকে, আমরা একটু গুনি, উপর থেকে গুনি। দেখো, এই যে একটা পেলাম, দুইটা পেলাম, তারপরে গিয়ে 3টা পেলাম, রাইট? তাহলে আমরা রেয়া মিলে কয়টা পেলাম? 1টা, 2টা, 3টা। প্রারম্ভিক মজুদ, মজুরি, আর কি? ক্রয়। আচ্ছা, এই 3টা পেলাম রেয়া মিলে। এই 3টা কি হবে? যোগ হবে। আর সমন্বয়ের মধ্যে পেলাম একটা, সমাপনী মজুদ। এটা কি হবে? বিয়োগ হবে। তাহলে বলো, বিবর মধ্যে বা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে টোটাল কয়টা আসবে আইটেম? 4টা আসবে। এই 4টার মধ্যে ফার্স্ট ওয়ান হবে প্রারম্ভিক মজুদ, অ্যান্ড লাস্ট ওয়ান হবে কি? সমাপনী মজুদ। এরপর মাঝে তুমি যেমনি খুশি বসো। তাহলে আমরা বিক্রিত পণ্যের স্টার্ট করব কি দিয়ে? প্রারম্ভিক মজুদ। তো আমরা এখানে লিখি প্রারম্ভিক মজুদ পণ্য। স্যার দেখো, বিক্রিত পণ্যের ব্যয় কয়টা? 4টা না? তো 4টার মানে যোগ বিয়োগ ফল মূল যেটা, সেটা বসবে কোথায়? মেন কলামে। তাহলে প্রত্যেকটা কোথায় বসবে? মাঝের কলামে। যে 4টার প্রতিটা টাকা মাঝের কলামে, আর যার সাথে যোগ বিয়োগ আছে সে প্রথম কলামে। বুঝছি আমরা? তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের যোগফলটা মেন কলামে বসবে, প্রত্যেকটা মাঝের কলামে বসবে, আর যোগ বিয়োগটা ফার্স্ট কলামে বসবে। তাহলে আমি দেখতেছি প্রারম্ভিক মজুদ পণ্য, এটার সাথে কোনো স্টার আছে? নো, প্রারম্ভিক মজুদের সাথে কোনো স্টার নেই। কয় টাকা বলো তো স্যার? স্যার আমি এখান থেকে একটু বাঁকা দেখতেছি, হ্যাঁ, এর জন্য লাইটের রিফ্লেকশনে একটু ঝামেলা হচ্ছে, তোমরা আমাকে একটু হেল্প করবা প্লিজ। হ্যাঁ, প্রারম্ভিক মজুদ পণ্য কত স্যার? 25। কোনো স্টার আছে? নো।
তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য আমরা মাঝের কলামে বসালাম 25,000। আচ্ছা, এরপরে আমরা বসাবো ক্রয়কে। কাকে? ক্রয়। আচ্ছা, আমরা এখানে লিখলাম ক্রয়। তো ক্রয়ের টাকাটা কোথায় বসার কথা? মাঝের কলামে। বাট আমরা কি মাঝে বসাবো? নো। কেন বসাবো না? স্টার্স। সো আমরা ফার্স্ট কলামে বসাবো। আচ্ছা, ক্রয় কত টাকা স্যার? 2,76,000 টাকা। আমি এখানে লিখলাম স্টার আসছে কেন বলো তো? ক্রয় ভ্যাট। আমরা মাইনাস করে দিব কি? ক্রয় ভ্যাট। কয় টাকা ক্রয় ভ্যাট? 36,000 টাকা। ওকে, এটা আমরা কতেই করেছিলাম। একই জিনিস বারবার বের করার দরকার নেই, একবার বের করলে ওইটা ইউজ করবা। তাহলে 2,76,000 থেকে আমরা 36,000 মাইনাস করতেছি 2,40,000 টাকা। কত হচ্ছে স্যার? 40,000। ওকে, এবার আমরা কাকে বসাবো বলো তো? মজুরিকে। ফাইন, আমরা এখানে লিখি মজুরি। মজুরির টাকাটা কোথায় বসার কথা? মিডলে। বাট আমরা কি মিডলে বসাবো? নো। কেন বসাবো না? স্টার্স। আচ্ছা, মজুরি কয় টাকা বলো তো স্যার? 14,000। সো আমরা ফার্স্ট কলামে বসালাম 14,000। জানো অনেক স্টুডেন্ট আছে যারা এই টাকাগুলো আমি কোন কলামে বসাবো এটা বুঝতে পারে না, কনফিউজড হয়ে যায়। তা আমি কিন্তু এই বিষয়টাতেও ফোকাস করতেছি, এই জিনিসটাকেও কিন্তু আমি এক্সপ্লেইন করতেছি। এই কারণে হয়তো আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, বা আমি হয়তো একটু বেশি কথা বলি, বাট আমি প্রত্যেকটা কথা কিন্তু প্রয়োজনের জন্য বলি। এখানে আমি কি আমার মনের কোনো কথা বলতেছে বা ইরিলিভেন্ট কোনো কথা বলতেছি না। আমার প্রত্যেকটা কথাই তোমাদের জন্য প্রয়োজন, হয়তো তোমার জন্য অথবা ওর জন্য অথবা ওর জন্য। সব কথা সবার জন্য প্রয়োজন না, বাট প্রতিটা কথাই কারো না কারোর জন্য কি প্রয়োজন। যে বিগিনার তার জন্য তো সবগুলোই প্রয়োজন। হ্যাঁ, যে ইন্টারমিডিয়েটে আছে তার জন্য হয়তো কিছু প্রয়োজন, কিছু প্রয়োজন না। যে অ্যাডভান্স লেভেলে আছে, অনেক দিন আগে করছে, তার জন্য হয়তো 2x যদি এটা দেখে তাহলে একটা রিভিউ হয়ে যায়, তাই না? এরকম। ওকে স্যার, আর যেহেতু এটা ম্যাথ, কোথাও যদি তুমি ভুল করে ফেলো, প্রেজেন্টেশনে যদি সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। আচ্ছা, মজুরির সাথে দুইটা স্টার আছে, এটা দ্বারা কি মিন করতেছে বলো তো? দুইটা সমন্বয়। দুইটা স্টার মানে কি? দুইটা সমন্বয়। তো দুইটা সমন্বয়ের মধ্যে আমরা ফার্স্ট যেটা করব, ওই যে সংস্থাপন ব্যয় 10,000 টাকা ইনক্লুড আছে, ওইটাকে মাইনাস করে দেব। তাহলে আমরা এখান থেকে মাইনাস করে দিলাম কি স্যার? সংস্থাপন ব্যয়। আচ্ছা, আমরা সংস্থাপন ব্যয় মাইনাস করে দিলাম কয় টাকা? 10,000 টাকা। হয় কত? 4,000। ওকে, দ্বিতীয় স্টারটা কেন? ওই যে আমাদের মজুরি টোটাল কয় ভাগ? 5 ভাগ, বাট অ্যাকচুয়ালি আমরা পে করেছি কত? 3 ভাগ। 5 ভাগের মধ্যে আমরা 3 ভাগ পে করছি, 2 ভাগ কি আছে? ডিউ, বকেয়া। তার মানে বকেয়া মজুরিটা কি হবে বলো তো? যোগ হবে। আমরা এখানে লিখবো যোগ বকেয়া মজুরি। ওকে স্যার, তো বকেয়া মজুরি কত হবে বলো দেখি? এই যে 4,000 টাকা না, আমি আচ্ছা ক্যালকুলেশনটা নিচে দেখিয়ে দিই। এই যে 4,000 টাকা আমাদের মজুরি, এটাকে ধরবো, এটাকে না, কারণ এই 14,000 কিন্তু আমাদের মজুরি না, এর মধ্যে 10,000 কি সংস্থাপন ব্যয়। তাহলে মজুরি কত? অ্যাকচুয়ালি 4,000। এই 4,000কে আমরা ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে। কারণ এই যে আমরা 4,000 টাকা মজুরি দিয়েছি, এইটা কয় ভাগকে মিন করে? 3 ভাগকে। সো আমি 3 দিয়ে ভাগ দিব। আর ডিউ আছে কয় ভাগ? সো 2 দিয়ে গুণ দিব। ওকে স্যার, একটা ফ্র্যাকশন আসে, বাট আমরা ফ্র্যাকশন ইউজ করব না, ভগ্নাংশ আমরা ইউজ করব না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে 267 টাকা, সরি 2,667 টাকা লিখে দিলাম। ওকে, তাহলে টোটালি হলো 6,667। এখানে যে 66.666 এমন সামথিং আসে, তোমরা কখনোই এখানে ফ্র্যাকশন ইউজ করবো না। ওকে, ভগ্নাংশ ইউজ করবো না, জাস্ট এটা পূর্ণ সংখ্যা করে দিবা। ধর দশমিকের পরে যদি 5-এর কম হয়, তাহলে ওটা এমনি বাদ দিয়ে দিবা। আর যদি দশমিকের পর 5-এর বেশি হয়, তাহলে লাস্ট ডিজিটের সাথে 1 যোগ করে দিবা। ওকে, আচ্ছা, আর কি এখানে কিছু আসবে? নো। এবার আমরা এই তিনটাকে যোগ করে ফেলি। তিনটার যোগফল কত? 25,000 প্লাস 2,40,000 প্লাস 6,667 ইকুয়াল 2,71,667। এইখান থেকে আমরা মাইনাস করে দেব কি? সমাপনী মজুদ পণ্য। তো আমরা সমাপনী মজুদ পণ্য মাইনাস করব। আচ্ছা স্যার, বলো তো সমাপনী মজুদ পণ্য আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে না? কত দেয়া আছে? 69,000। তো আমরা এই 69,000 মাইনাস করে দিব। তাহলে মাইনাস 69,000 ইকুয়াল, তাহলে কত হয় বলো তো? 2,02,667। এই যে 2,02,667, এটার নাম কি হবে?
মোট মুনাফা। ওকে, আমরা কি পেয়ে গেলাম? মোট মুনাফা কত পেলাম? 2,02,667। আচ্ছা, আমার মনে হয় এখানে আমরা কোনো ভুল করে ফেলছি। এটা এইরকম হবে না, এটা সরি, দুঃখিত, এটা 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 আসলে ইয়ে হবে, এই দুঃখিত 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 আমি এটার নাম কিন্তু মোট মুনাফা হবে না। আচ্ছা, কত লিখলাম আমরা? 2,02,667 নাকি? এই যে 2,02,667, এটার নাম অ্যাকচুয়ালি বিক্রিত পণ্যের ব্যয়। এটা কি? বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা এই হ্যাঁ, আমরা এখন বিক্রয় মূল্য থেকে কি করব? বিক্রিত পণ্যের ব্যয়কে মাইনাস করে দেব। তাহলে কত হয় দেখো, 3 লাখ থেকে আমি যদি 2,02,667 মাইনাস করে দিই, তাহলে হয় 97,333 টাকা। ওকে, দেখো আমরা যদি ওই যে এই যে মজুরি 5-এর 3 অংশ আমরা এটা মানে আমাদের মতো করে ইনক্লুড করলাম না, এটা যদি না করতাম তাহলে এই অংশটা কি আসতো? তাহলে এখানে কি হতো অ্যাকচুয়ালি? 2 লাখ। তাহলে 3 লাখ থেকে 2 লাখ বাদ দিলে কত? 1 লাখ। এই যে মোট মুনাফা 1 লাখ মিলে যেত না? বাট আমরা ওই যে একটু চেঞ্জ আনার কারণে কিন্তু মিলে নেই। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোট মুনাফা পেয়ে গেলাম। মোট মুনাফা, ওকে, মোট মুনাফা। আচ্ছা, আমরা এটাকে কেটে দিলাম না, এই অংশটুকু। ওকে, আমরা 2024 সালের নেট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতেছি, অর্থাৎ পুরো আর্থিক আয় বিবরণীটা তৈরি করতেছি। ওকে, তো মোট মুনাফা পেলাম। এখান থেকে আমরা মাইনাস করব কি বলতো? বাদ দিব পরিচালন ব্যয়, মাইনাস পরিচালন ব্যয় সমূহ, রাইট? ওকে, পরিচালন ব্যয় সমূহ আমরা মাইনাস করে দেব। আচ্ছা স্যার বলো, এখানে পরিচালন ব্যয়গুলোই তো আমরা এখন বসাবো, রাইট? যেহেতু হেডলাইনটা দিলাম পরিচালন ব্যয়, আমরা কি অন্য কাউকে আনবো নাকি জাস্ট পবদেরকে আনবো? জাস্ট পব। তো আমরা একটু খুঁজি পব পরিচালন ব্যয় কয়টা আছে। ওকে, এখানে দেখো পরিচালন ব্যয় আছে 1টা, 2টা, তারপরে আছে 3টা, তারপরে আছে কয়টা? 4টা, 5টা, 6টা, 7টা। ওকে, তাহলে পরিচালন ব্যয়ে টোটাল কয়টা আইটেম আসবে? 7টা। দেখো প্রথমে কে আসতেছে, আমরা এখান থেকে যদি সার্চ করি পরিচালন ব্যয়ে কে আসতেছে? পুরাতন অনাদায়ী পাওনা, দেন পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাই না? এরপরে কে আসতেছে বলো তো? বেতন। এরপর কে আসতেছে? ইজারা সম্পত্তি, না ইজারা সম্পত্তি তো স্থায়ী সম্পদ, ইজারা সম্পত্তির অবলোকন, তাই না? এখানে কে আসতেছে বলো? নতুন অনাদায়ী পাওনা। এখানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, একটা যন্ত্রপাতির অবচয়, তাই না? এই আইটেমগুলো আসতেছে। হ্যাঁ, এখন স্যার সবগুলো তো আমার একসাথে করা পসিবল না, সো আমি হয়তো এইখান থেকে বসালে উপর থেকে মুছে দিব। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে আসো আমি এবার বসাই। তো আমরা পরিচালন ব্যয়গুলোকে মাইনাস করব এখন। ওকে, তাহলে আমরা স্টার্ট করি, এই যে অনাদায়ী পাওনা দিয়ে স্টার্ট করি। তো তোমাদেরকে একটা কথা বলি স্যার, দেখো আমাদের এখানে অনাদায়ী পাওনা সংক্রান্ত আইটেম আছে কয়টা? 4টা। এই যে অনাদায়ী পাওনা, এটা কি? পুরাতন অনাদায়ী পাওনা, এটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা নতুন অনাদায়ী পাওনা, এটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তার মানে কয়টা হলো? হ্যাঁ, এই অনাদায়ী পাওনার রিলেটেডগুলোকে আমরা একসাথে করে ফেলবো, এবং একসাথে যখন আমরা করব এই নিয়মটা তো আমরা জানি। ফার্স্টে কাকে বসাবো? পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইভাবে আমরা বসাবো। ওকে, এই 4টা আইটেমকে। তাহলে আমি এখানে যদি লিখি, আমরা লিখলাম পুরাতন অনাদায়ী পাওনা, আমি সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এটা মাঝের কলামে বসা উচিত না, বাট আমরা বসাবো কোথায়? ফার্স্ট কলামে, যেহেতু যোগ বিয়োগ হবে। আচ্ছা, পুরাতন অনাদায়ী পাওনা কত স্যার বলো? 3,000। আচ্ছা, 3,000। এটার সাথে যোগ করব কাকে বলো তো? নতুন অনাদায়ী পাওনা। কত? 1,000। 4,000 বসালে ভুল হবে, মোট 4,000, তার মানে নতুন 1,000। ওকে, এটার সাথে আমরা যোগ করব কি বলো তো? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, তো স্যার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 10%। এখন 10% মানে কি 10 টাকা?
না, তাহলে আমরা যে 10% ধরবো, এই পার্সেন্টটা কার উপর ধরবো? প্রাপ্য হিসাবের উপর নাকি নিট প্রাপ্য হিসাবের উপর? গুড, নিট প্রাপ্য হিসাবের উপর। তাহলে প্রাপ্য হিসাব কত আমাদের? 50,000। এটার উপরে কি আমরা 10% ধরবো? উত্তর হলো না। আমরা 50,000 থেকে অ্যাট ফার্স্ট কি করব? নতুন অনাদায়ী পাওনা বাদ দিব। তাহলে নতুন অনাদায়ী পাওনা কত? 1,000। এটা বাদ দেওয়ার পরে আমরা কয় পার্সেন্ট ধরবো বলো তো? 10%। তার মানে কি 49,000-এর 10% মানে কত? 4,900 টাকা। এই যে 4,900 টাকা পেলাম, এটাই হলো কি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, রাইট? তাহলে আমরা এই যে এখানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বসাবো। কত বসাবো? 4,900। তাহলে কত হয়? 8,900। এইখান থেকে আমরা মাইনাস করে দিব কাকে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, কত? 3,000। ওকে, যদি মাইনাস করে দিই তাহলে কত হয়? 5,900 টাকা। এইটাকে আমরা মিডল ক্লাসে বসাবো। ওকে, বুঝলাম সবাই? গুড। আচ্ছা, তো মোট মুনাফা তো এখানে আছেই, হ্যাঁ, এটা থাকুক। আমি এই দিক থেকে একটু মুছে দিই। তোমরা কি মুছবা? না তোমরা নিচে বসাতে থাকবা? তোমরা তো নিচে বসাতে থাকবা, তাই না? এখন আমার তো এখানে স্পেস নাই, এর জন্য আমি মুছে দিচ্ছি। ওকে স্যার। আচ্ছা, তো আসো তাহলে আমরা অনাদায়ী পাওনাগুলো বসিয়ে ফেললাম। ওকে, তার মানে 4টা চলে গেল। এবার বাকিগুলো ওদেরকে বসাই। এখানে কে আছে বলো? বেতন। আচ্ছা, বেতন কয় টাকা? আচ্ছা, বেতন কয় টাকা? 25,000 টাকা। এই টাকাটা কোথায় বসার কথা? মাঝে। বাট আমরা কি মাঝে বসাবো না? কোথায় বসাবো? ফার্স্টে। কেন? স্টার্স। ওকে, তাহলে আমরা লিখলাম বেতন 25,000। ওকে, এখন বেতনে কেন স্টার আছে? বিকজ বেতন 2 মাস বকেয়া আছে। তাহলে আমরা এটাকে যোগ করে দিব, যোগ বকেয়া বেতন। আচ্ছা, তাহলে 2 মাসের জন্য 5,000 টাকা, তাই না? 25,000-কে আমরা ভাগ দিব কত দিয়ে? 10 দিয়ে। কত হয়? 2500 এক মাস। ওটাকে 2 দিয়ে গুণ দিব, তাহলে 5,000। আচ্ছা, তাহলে টোটাল কত হলো? 30,000 টাকা। ওকে, বেতন গেল। এরপরে কি আছে? পরিচালন ব্যয় আছে কি? ইজারা সম্পত্তির অবলোকন। ওকে, আমরা এখানে লিখি ইজারা সম্পত্তির অবলোকন। আচ্ছা, ইজারা সম্পত্তির অবলোকন। দেখো, ইজারা সম্পদ কত? 80,000 টাকা না? তো আমরা 80,000 টাকা যে বললাম ইজারা সম্পদ, এটা কয় বছরের জন্য? অলরেডি আমাদের 1 বছর কি হয়ে গেছে? শেষ। সো আমরা 1 বছরকে অবলোকন করে দেব। তাহলে কত? 8,000। তাহলে সুনাম, ইজারা সম্পদ, এইগুলাকে আমরা অবলোকন করি কয় বছরে? 1 বছরে। অর্থাৎ যে টাকা, এই টাকাকে মেয়াদকাল দিয়ে ভাগ দিবা আর 1 দিয়ে গুণ দিবা। আচ্ছা, তাহলে ইজারা সম্পদের অবলোকন বসালাম। এরপরে পরিচালন ব্যয় কি আছে? এটা নতুন অনাদায়ী পণ্য বসিয়েছি, নতুন সঞ্চিতিও বসিয়েছি। এখন কাকে বসাবো? যন্ত্রপাতির অবচয়কে বসাবো। তাহলে আমরা এখানে লিখি যন্ত্রপাতির অবচয়, তাই না স্যার? আচ্ছা, যন্ত্রপাতির অবচয় আমাদের তো মনে আছে, এখানে যন্ত্রপাতি কত? 1,70,000। বাট অ্যাকচুয়ালি কি 1,70,000 না 1,80,000? 1,70,000-এর সাথে ওই যে সংস্থাপন ব্যয় 10,000 যোগ হয়ে কত? 1,00,000। এই 1,80,000 কয় ভাগ হবে? 2 ভাগ হবে। 1,00,000 পুরো বছর, শুরু থেকে শেষ পর্যন্ত। আর 80,000 হলো কি? এই যে 1/7 থেকে। তাহলে আমরা যন্ত্রপাতির অবচয় যখন ধরবো, 1,00,000-এর উপর আমরা পুরো বছরের অবচয় ধরবো, তাই না? কয় পার্সেন্ট? 10%। প্লাস 80,000-এর উপর আমরা 10% হারে কয় মাসের ধরবো? 6 মাসের ধরবো, তাই না? তাহলে এখানে হয় কত? 10,000। আর এখানে হয় কত? 4,000। টোটাল কত? 14,000 টাকা। ওকে, যন্ত্রপাতির অবচয় 14,000। আর কি আছে? পরিচালন ব্যয় আসার মতো আর কেউ আছে? না। তাহলে দেখো, পরিচালন ব্যয় টোটাল কয়টা পেলাম? 1টা, 2টা, 3টা, 4টা। এখন এই 4টাকে আমরা যোগ করে ফেলবো। ওকে, 5,900 প্লাস 30,000 প্লাস 8,000 প্লাস 14,000। 8,000 প্লাস 14,000 ইকুয়াল
57,900 কত হয়? এই যে 57,900, তোমরাই বলো তো এই 57,900টা অ্যাকচুয়ালি কি? পরিচালন ব্যয় কি? আর আমরা জানি মোট মুনাফা কত? 97,333। তো মোট মুনাফা থেকে আমি এখন মোট পরিচালন ব্যয়টা মাইনাস করে দেব। ওকে, 97,333 থেকে মাইনাস করে দিলাম কত? 57,900। তাহলে হয় কত? 39,433। এই যে 39,433, এটার নাম কি? গুড, এটার নাম হলো পরিচালন মুনাফা। ওকে, বেসিক্যালি এই অংশটুকু কিন্তু এটার নিচে থাকবে না, এই অংশের নিচে থাকবে, এটা আমাদের জায়গা নাই দেখে এটা করা হয়েছে। ওকে, আচ্ছা, পরিচালন মুনাফা যে আমরা পেলাম, এবার পরিচালন মুনাফা এটার সাথে কি কি করব আমরা? এটার সাথে আমরা যোগ করব কি? অন্যান্য আয়। অন্যান্য আয় কি করব? যোগ করব। অন্যান্য আয়, দেখো আমাদের কোয়েশ্চেনের মধ্যে অন্যান্য আয় আছে না নাই? আছে। কয়টা আছে? একটা। অন্যান্য আয় একটাই আছে, সেটার নাম কি? বিনিয়োগের সুদ। না, 10% বিনিয়োগ তো সম্পদে যাবে, বিনিয়োগের সুদটা অন্যান্য আয় যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বিনিয়োগের, বিনিয়োগের সুদ। ওকে, তো বিনিয়োগের সুদ দেখো, বিনিয়োগ কত? এটার 50,000 না, এটার 10%-এ কত হয়? 5,000। পুরো বছরেরই ধরবো, সো এটা ডিরেক্ট মেইন কলামে চলে গেল। কেন বলো তো? একটাই আছে, যেহেতু একটাই আছে, সো এটা ডিরেক্ট। ধরো যদি দুইটা থাকতো অন্যান্য আয়, তাহলে আমি মাঝে বসাতাম, দেন যোগফলটা মেইন কলামে বসাতাম। ওকে ওকে, ফাইন। এরপরে আমরা বাদ দিব, কাকে বাদ দিব? অন্যান্য ব্যয়কে আমরা বাদ দিয়ে দিব। তো অন্যান্য ব্যয় দেখো একটু এখানে কয়টা আছে? অন্যান্য ব্যয় কয়টা আছে? একটাই আছে, তাই না? ঋণের সুদ। তাহলে আমরা এখানে লিখি ঋণের সুদ। আচ্ছা, ঋণের সুদ আমরা সবাই জানি, সেটা কত? 40,000-এর 8%, তাহলে কত হয়? 3,200, তাই না? বলো। আচ্ছা, অন্যান্য ব্যয় কি আর আসছে বলো? না, একটাই। তাহলে 3,200 মাইনাস পরিচালন আয় মুনাফার সাথে আমরা অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় বিয়োগ করব। যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টের নাম কি হবে? নেট মুনাফা, রাইট? আর এইখানটাতেই আমাদের ম্যাথটা কি ক্লোজ হয়ে যাবে। তাহলে 39,433 প্লাস 5,000 মাইনাস 3,200 ইকুয়াল 41,233। এটার নাম হলো নেট মুনাফা। ওকে, এই নেট মুনাফাটা পজিটিভ মানে কি? মুনাফা। নেট মুনাফাটা নেগেটিভ মানে কি? ক্ষতি। তুমি অলওয়েজ এখানে মুনাফাই লিখবা মুনাফা, এখানে কখনোই কেউ ক্ষতি লিখবা না, যা তাই লিখবা না। নেট মুনাফা না, কখনোই না, নেট মুনাফাই লিখবা। এখন রেজাল্টটা পজিটিভ, সো মুনাফা। ধরো এটা যদি নেগেটিভ হইতো, ক্ষতি। তাই মুনাফাটা নেগেটিভ আকারে আছে, তার মানে কি? ক্ষতি। ক্ষতিটা নেগেটিভ আছে, তার মানে কি? মুনাফা। কোনো কিছু নেগেটিভ থাকলে আমরা কি বুঝি? উল্টা বুঝি না? তাই মুনাফাটা নেগেটিভ আকারে আছে, মানে কি? ক্ষতি, তাই না? ক্ষতিটা আমি যদি এখানে ক্ষতি লিখি, আবার এখানে নেগেটিভও লিখি, তাহলে কি বুঝবো? যে ক্ষতিটা নেগেটিভ আকারে আছে, তার মানে কি? মুনাফা। তো এই কারণে আমরা কখনোই কথাবার্তার মধ্যে আমরা অলওয়েজ মোট মুনাফাই লিখবো, পরিচালন মুনাফাই লিখবো, নেট মুনাফাই লিখবো। এখন রেজাল্টটা দেখবো পজিটিভ নাকি নেগেটিভ। রেজাল্ট যদি হয় নেগেটিভ, তার মানে আমি যদিও মুনাফা লিখছি, বাট রেজাল্ট নেগেটিভ হলে এটারে ক্ষতি বুঝছো? ওকে, অনেকে এই ভুলগুলো করে ফেলে। ওকে, তাহলে নেট মুনাফা 41,233। বল, এটা কি মুনাফা না ক্ষতি? কেন? পজিটিভ। এখন নেট মুনাফা লিখলা, ধরো এটা মাইনাস 41,233। এখন তুমি বলো এটা কি? তুমি কি এখানে ক্ষতি লিখবা? লিখতে পারো, যদি এটা ক্ষতি লিখো এই ব্র্যাকেট আর দিতে পারবা না। আর যদি ব্র্যাকেট দাও তাহলে এখানে ক্ষতি লিখতে পারবা না। তাহলে মুনাফাই লেখো, রেজাল্টটা কি থাকবে? উত্তরের সময় তুমি লিখতে পারো যে নেট ক্ষতি 41,233 টাকা। বুঝছো? তাই এই জায়গাটাতে অনেকে কিন্তু কনফিউজড হয়ে যাবে, ভুল করে। ওকে স্যার,
তাহলে আমরা কি আয় বিবরণী করে ফেললাম? আচ্ছা, আয় বিবরণীটা কি অনেক কঠিন ছিল না ইজি? খুবই ইজি ছিল। মানে দুর্ভাগ্য হলো আমি পুরোটা দেখাতে পারলে ভালো হইতো, বাট জায়গার সংকলতার মানে মানে সমস্যার কারণে আর কি আমি এটা করতে পারলাম না। হ্যাঁ, জায়গার সংকুলন হয় নাই। আচ্ছা, এটা একটা ছবি। ওকে স্যার, চলো স্টার্ট করি। ওকে স্যার, তো আমরা ক করলাম, ভ্যাট চলতি হিসাব। খ করে ফেললাম, যদিও বলছিল মোট লাভ থেকে স্টার্ট করতে, বাট আমরা একদম বিক্রয় থেকে করেছি ফর প্র্যাকটিস। বাট অ্যাকচুয়ালি এই ম্যাথটা যদি আসে তোমরা মোট লাভ থেকে স্টার্ট করবে। আচ্ছা, এবার আমরা গ করব। গ বলছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। স্যার দেখো, আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীর কয়টা পার্ট? দুইটা। প্রথম পার্টটা কি সম্পদের, দ্বিতীয় পার্টটা কি দায় ও মালিকানা সত্ত্ব। এখন ধরো এটা তোমার কলেজের কোয়েশ্চেনে আসছে বা তোমার বোর্ড কোয়েশ্চেনে আসছে এটা, ওকে, বোর্ড পরীক্ষায় বা কলেজ পরীক্ষায় আসছে এই কোয়েশ্চেনটা। তখন কিন্তু তুমি পুরো আর্থিক অবস্থা বিবরণী করবা না, তুমি জাস্ট দায় ও মালিকানা সত্ত্বে এই পার্টটুকু করবা। তো আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে লিখবা আংশিক, নিচে কি লিখবা? দায় ও মালিকানা সত্ত্বের পার্টটুকু। ওকে, বাট আমি কি করব তোমাদের প্র্যাকটিসের জন্য আমি একদম সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্ব পুরোটাই করাবো। ওকে স্যার? আচ্ছা, তাহলে চলো আমরা স্টার্ট করি। এটা কার? বারিদ ট্রেডিং। ওকে, আমরা এখানে লিখি বারিদ ট্রেডিং এর আর্থিক অবস্থার বিবরণী, নাকি? আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, 31 ডিসেম্বর 2024 এখানে কিন্তু সমাপ্ত বছর কথাটা লেখা যাবে না। ওকে, আমরা এখানেও টাকার জন্য কয়টা কলাম রাখবো? 3টা কলাম। বিবরণ টাকা টাকা টাকা। ওকে, আচ্ছা, ফার্স্টে হলো সম্পদ, সম্পদ সমূহ। ওকে, তো আমরা সম্পদগুলোকে একসাথে লিখবো না 4 ভাগ করব? 4 ভাগ। স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ। ওকে, আচ্ছা, আমরা এখানে লিখলাম স্থায়ী সম্পদ সমূহ। স্থায়ী সম্পদ তো অনেকগুলোই আছে, রাইট? কয়টা আছে? হ্যাঁ গুনো, এই যে যন্ত্রপাতি একটা স্থায়ী সম্পদ, আর ইজারা সম্পদ একটা স্থায়ী সম্পদ। এর বাইরে কি আর আছে? নো। তাহলে আমরা ফার্স্টে যন্ত্রপাতি লিখি। আচ্ছা, যেহেতু দুইটা আছে, মিডলে বসবে, যোগফল মেইন কলামে বসবে, আর যোগ বিয়োগ থাকলে ফার্স্ট কলামে বসবে। এখন যন্ত্রপাতির সাথে স্টার আছে না নাই? একটা না দুইটা? দুইটা। তাহলে আমরা ফার্স্ট কলামে বসাই যন্ত্রপাতি 1,70,000। প্রথম স্টারটা কেন আছে? ওই যে সংস্থাপন ব্যয়। হ্যাঁ, তাহলে আমরা প্লাস করে দিব সংস্থাপন ব্যয়। ওকে, ওই যে সংস্থাপন ব্যয় 10,000। ওকে, এটা প্লাস করে দিলাম, তাহলে হয় কত? 1,80,000। এখান থেকে আমরা মাইনাস করব কাকে? অবচয়, যন্ত্রপাতির অবচয়। কত টাকা? 14,000 টাকা। আমরা যদি 14,000 টাকা মাইনাস করি তাহলে হয় 1,66,000 টাকা। ওকে, অবচয় মাইনাস করে আমরা কত পেলাম স্যার? 1,66,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা কাকে বসাবো? স্থায়ী সম্পদে ইজারা সম্পদ। ওকে, তাহলে আমরা এখানে লিখি ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি কয় টাকা স্যার বলো? 80,000 টাকা। যেহেতু স্টার আছে ফার্স্ট কলাম, স্টারটা কেন আছে? মাইনাস হবে অবলোপন, রাইট? কয় টাকা অবলোপন? 8,000 টাকা। তাহলে 32। আর কি কিছু আছে? নো। এখন আমরা এই দুইটাকে যোগ করলে কি পেয়ে যাব? মোট স্থায়ী সম্পদ পেয়ে যাব। তাহলে 1,66,000 প্লাস 72,000 ইকুয়াল 2,38,000। ওই লাস্টের টাকাটা সোজা লিখলাম। তাহলে আমরা স্থায়ী সম্পদের পরিমাণ পেলাম কত? 2,38,000। এটাই আমাদের মোট স্থায়ী সম্পদ। ওকে, এটা যদি তুমি নিচে লিখে এখানে আবার লেখো মোট স্থায়ী সম্পদ লিখতে পারো, না লিখে যদি এটা সোজা বসাও তাহলে হবে।
আচ্ছা এবার আসো 2-এ আমরা কি লিখবো? বিনিয়োগ। কত বিনিয়োগ? 10%। আচ্ছা আমরা এখানে লিখবো 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ কয় টাকা স্যার? 50,000 টাকা আমরা ডিরেক্ট এখানে বসিয়ে দেব। স্যার অনেকে কি করে জানো, বিনিয়োগের সাথে বিনিয়োগের সুদটা যোগ করে। আমার মতে এটা না করাই বেটার। বিনিয়োগ বিনিয়োগে থাকবে, বিনিয়োগের বকেয়া যে সুদ ওটা চলতি সম্পদে যাবে। কোথায় যাবে? হ্যাঁ ওটা এখানে যোগ না করাটাই ভালো। আচ্ছা এবার আমরা, আমার মতে ভুলই হওয়া উচিত। আচ্ছা এরপর আমরা এখানে কি লিখব? চলতি সম্পদ। হ্যাঁ আচ্ছা চলতি সম্পদ 400। চলতি সম্পদে কয়টা যাবে দেখো? একটা, তারপরে খুঁজো খুঁজো, একটা যাবে, দুইটা আর একটা কয়টা? তিনটা, আর এখানে একটা, চারটা। তাহলে চলতি সম্পদ হলো কয়টা? চারটা। প্রথমটা কি বলো? প্রাপ্য হিসাব। তাহলে যেহেতু চারটা, চারোটা মাঝের কলামে বসবে, যোগফল মেইন কলামে বসবে, যোগ বিয়োগ থাকলে ফার্স্ট কলামে বসবে। তাহলে আমরা এখানে লিখি প্রাপ্য হিসাব। যেহেতু স্টার আছে তাহলে কোথায় বসবে? ফার্স্ট কলামে। প্রাপ্য হিসাব, তাই না? কত? 50,000। প্রাপ্য হিসাবে কয়টা স্টার আছে? 2টা। ওকে, প্রথমটা কি? নতুন অনাদায়ী পাওনা, এটা মাইনাস হয়ে যাবে। নতুন অনাদায়ী পাওনা কয় টাকা? 1,000 টাকা। আমরা যদি মাইনাস করি তাহলে হয় কত? 49,000। এরপর আমরা মাইনাস করে দেব কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কয় টাকা? আমরা তো বের করেছিলাম 4,900, তাই না? 4,900 মাইনাস করে দিই। ওকে, 49,000 মাইনাস 4,900 ইকুয়াল 44,100 টাকা। হলো? আচ্ছা এরপর চলতি সম্পদে কে আসবে? আমরা এখান থেকে জানি চলতি সম্পদ কে আসবে বলো? বিনিয়োগের বকেয়া সুদ। এই যে চলতি সম্পদটা কি? বিনিয়োগের বকেয়া সুদ। ওকে, বিনিয়োগের বকেয়া সুদ। আচ্ছা বিনিয়োগের বকেয়া সুদ কয় টাকা যেন? 5,000। ওকে, বিনিয়োগের বকেয়া সুদ 5,000 টাকা। এরপরে চলতি সম্পদে কে আসবে বলো? ব্যাংক জমা। ওকে, ব্যাংক জমা কত স্যার? 21,000 টাকা। এরপরে কে আসবে চলতি সম্পদে? সমাপনী মজুদ পণ্য। ওকে, সমাপনী মজুদ পণ্য কত? 69,000 টাকা। ওকে, আমরা এখন এইগুলোকে যোগ করব। 44,100 প্লাস 5,000 প্লাস 21,000 প্লাস 69,000 ইকুয়াল 1,39,100। এটা হলো আমাদের মোট চলতি সম্পদ। এটা বিনিয়োগ, এটা মোট স্থায়ী সম্পদ। এবার 4 নাম্বারটা কি বলো? অলিক সম্পদ। দেখো অলিক সম্পদে কি আসে? বিলম্বিত বিজ্ঞাপন। আর কি আসে? প্রাথমিক খরচ। তা আমরা যদি সার্চ করি কোথাও কি আছে অলিক সম্পদ? অলিক সম্পদকে আমরা বলি না? অলিক সম্পদ সংক্ষেপে আছে? আচ্ছা না থাকলে ওটা ডট বসিয়ে দিই। ওকে, কেউ যদি এটা না লিখো তাহলেও হবে, বা লিখে ডট বসালেও হবে। ওকে, এবার আসো আমরা যোগ করি সবগুলো। তো 1,39,100, এটার সাথে যোগ হবে কত? হ্যাঁ, যোগ 50,000 আর যোগ কত? 2,38,000। ওকে, 2,38,000 টাকা ইকুয়াল, তাহলে টোটাল কত? 4,27,100। 4,27,100 ক্লোজ। এটার নাম কি বলো? মোট সম্পদ। ওকে, হয়ে গেল আমাদের আর্থিক অবস্থার বিবরণীর ফার্স্ট পার্টটা হয়ে গেছে। সেটা কি? আমরা মোট সম্পদ করে ফেলছি। ওকে, এখন এই সেম ছকের মধ্যেই আমরা কি লিখব? দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব। ওকে, তো এই যে দায় ও মালিকানা সত্ত্ব, এখানে আমরা ফার্স্ট অফ অল কাকে বসাবো বলো তো? এই দায় ও মালিকানা সত্ত্বটাতে তিন ভাগ করবো। যেমন আমরা মোট সম্পদকে কয় ভাগ করে বসাইছি?
4 ভাগ। স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ। ঠিক তেমনি আমরা দায় ও মালিকানা সত্ত্বকে কয় ভাগ করে বসাবো? 3 ভাগ। এক কি স্যার? এক হলো গুড মালিকানা সত্ত্ব, এক কি মালিকানা সত্ত্ব, 2 দীর্ঘমেয়াদী দায়, 3 চলতি দায়। তাহলে আমরা এক বসাই। এক হলো কি মালিকানা সত্ত্ব, আন্ডারলাইন করলাম কি স্যার? মালিকানা সত্ত্ব, তাই না? আচ্ছা, তো মালিকানা সত্ত্ব স্টার্ট করতে হবে মূলধন দিয়ে। মূলধন তো আমাদের কোয়েশ্চেনের মধ্যে মূলধন দেয়া আছে না নাই বলো? আছে। কত? 3,10,000। আমরা এটা মাঝের কলামে বসাবো। হ্যাঁ, 3,10,000। এই মূলধনের সাথে আমরা যোগ করে দিব নেট মুনাফা। কাকে যোগ করব? গুড, নেট মুনাফাকে যোগ করব। ওকে, তো আমরা এই যে খতে নেট মুনাফা বের করেছি না, ওই নেট মুনাফাটাই কি হবে? এখানে যোগ হবে। তাহলে আমরা খ থেকে নেট মুনাফাটা এনে এখানে বসিয়ে দিলেই হবে। তো বলো আমরা খতে নেট মুনাফা কত পেয়েছিলাম? আমরা যখন খ করেছি নেট মুনাফা কত পেয়েছি? হ্যাঁ বলো কত? 233। তাহলে 41,233 পেয়েছি। এখন আমরা যদি 3,10,000 সাথে 41,233 যোগ করি তাহলে কত হয়? 3,51,233। ওকে, এইখান থেকে আমরা মাইনাস করে দেব কি? উত্তোলন। ওকে, উত্তোলন আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে না বলো? এই যে উত্তোলন কত দেয়া আছে? 20,000। তাহলে আমরা উত্তোলন এখন 20,000 কি করব? মাইনাস করে দিব। আচ্ছা, তাহলে 3,51,233 থেকে যদি 20,000 মাইনাস হয় তাহলে কত হবে? 3,31,233। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা কত পেলাম? 3,31,233। ওকে, আচ্ছা, তো এটা হলো ফার্স্ট পার্ট। এরপরে আমরা কি বসাবো? এই যে মালিকানা সত্ত্ব বসানো, এর নিচে কাকে বসাবো? দীর্ঘমেয়াদী দায়, তার নিচে চলতি সম্পদ, চলতি দায়, রাইট? ওকে, তাহলে আমাদের ওকে স্যার, তাহলে আমরা দায় ও মালিকানা সত্ত্বের ফার্স্ট পার্টটুকু বসিয়ে ফেললাম, মালিকানা সত্ত্ব। এবার আমরা সেকেন্ড পার্টটা বসাবো, সেটা কি? দীর্ঘমেয়াদী দায়। ওকে, তো স্যার দীর্ঘমেয়াদী দায় আছে না নাই? আছে। কি আছে? 8% ঋণ। আমরা এখানে লিখবো 8% ঋণ। ওকে, আর কেউ আছে না? তাহলে 8% ঋণের টাকাটা আমরা ডিরেক্ট মেইন কলামে নিয়ে বসাবো। 40,000 টাকা। 8% ঋণ 40,000 টাকা। ওকে, এবার 3 আমরা কি বসাবো? চলতি দায়। চলতি দায় সমূহ। চলতি দায় তো কয়েকটাই আছে, তাই না? আচ্ছা, আমরা একটু খুঁজি কয়টা আছে চলতি দায়। দেখো 1, 2, 3, তারপরে 4, 5, 5টা, তাই না? তাহলে চলতি দায়ের পরিমাণ কয়টা? 5টা। দেখো একটা কি? প্রদেয় হিসাব, ভ্যাট চলতি হিসাব, বকেয়া মজুরি, তাই না? এরপরে ঋণের বকেয়া সুদ, বকেয়া বেতন, আর তো নাই, তাই না? তাহলে চলো এবার এগুলো বসাই। এই যে দেখো এগুলো দাগানোর সুবিধাটা দেখছো কত? অনেক, লট অফ বেনিফিটস, তাই না? আচ্ছা, আমরা এখানে যাকে দরকার শুধু তাকেই খুঁজে বের করতেছি। আর এগুলো যদি না থাকে তাহলে তোমার পুরো কোয়েশ্চেনটা বারবার পড়তে হবে। বারবার এই কোয়েশ্চেন পড়তে গিয়ে আবার মিসিং হয়ে যাওয়ার পসিবিলিটিটা কি অনেক বেশি। এক, হয়তো পুরো প্রশ্নটা তোমার মাথায় রাখতে হবে, যেটা আসলে সম্ভব না। পরীক্ষার হলে এমনিতেই তোমরা সবাই প্রেশারে থাকো, মিসিং হয়ে যাওয়ার পসিবিলিটিটা বা প্রবাবিলিটিটা অনেক বেশি থাকে। ওকে, সো যদি এরকম মার্কিং করা থাকে তাহলে এটা অনেক ইজি হয়ে যায়। ওকে, তো চলতি দায় সমূহ আমরা এখন বসাবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কাকে বসাবো বলো? প্রদেয় হিসাবকে বসাবো। আমরা এখানে লিখলাম প্রদেয় হিসাব। কত স্যার? এটার সাথে কোনো স্টার আছে? প্রদেয় হিসাবের সাথে না, তাহলে আমরা মাঝের কলামে বসাতে পারি 40,000। অ্যান্ড দেন আমরা কাকে বসাবো? ভ্যাট চলতি হিসাব। কাকে স্যার? ভ্যাট চলতি হিসাব। এটাও চলতি দায় বসাবো। কত? 5,000। ওই ক থেকে পেয়েছি, তাই না?
ওকে, এরপর আমরা কি বসাবো এখানে, চলতে দেয় বকেয়া মজুরি। ওকে, বকেয়া মজুরি। বকেয়া মজুরি কত যেন 2667 টাকা আমরা ক্যালকুলেট করেছিলাম না, 2667 টাকা, তাই না বলো? আচ্ছা, এরপরে আমরা কাকে বসাবো? ঠিক আছে, বকেয়া মজুরি 2667। আচ্ছা, বকেয়া মজুরি বসানোর পর আমরা কাকে বসাবো একটু দেখি। ঋণের বকেয়া সুদকে কাকে বসাবো? ঋণের বকেয়া সুদ। ওকে, ঋণের বকেয়া সুদ। আচ্ছা, ঋণের বকেয়া সুদ কয় টাকা বলো তো? আমরা তো ঋণের বকেয়া সুদ নির্ণয় করেছিলাম না, 3200 টাকা। 3200 মানে 3200, ঠিক আছে। আচ্ছা, এরপরে কাকে বসাবো বলো তো? বকেয়া বেতনকে। কাকে? হ্যাঁ, বকেয়া বেতন। আচ্ছা, বকেয়া বেতন কত? 5000 টাকা। ওকে, এরপরে আমরা কাকে বসাবো বলো? আর কাউকে বসানোর আছে? না। ওকে, এবার আমরা এই সবগুলোকে যোগ করে দিই। 40,000 প্লাস 5,000 প্লাস 2667 যোগ 3200 যোগ 5000 ইকুয়াল 55,867। 55,867 হলো? আচ্ছা, 55,867। ওকে, এবার আমরা কি করব? তিনটা যোগ করব। মালিকানা সত্ত্ব এই এই কথাগুলো বা এই আইটেমগুলো কোথায় থাকবে বলো তো? এটার নিচে, তাই না? জায়গার অভাবে এটা উপরে চলে গেছে। আচ্ছা, 55,867 এটার সাথে যোগ হবে কত? 40,000। আর কত যোগ হবে? 3,31,233 ইকুয়াল 4,27,100 হলো? এখন আমরা এটাকে কি করলাম? ক্লোজ করে দিলাম। এই যে 4,27,100, এটার নাম কি বলো তো? মোট দায় ও মালিকানা সত্ত্ব। মোট দায় ও মালিকানা সত্ত্ব কত হলো? 4,27,100। এখন বলো মোট সম্পদ কত ছিল? 4,27,100। দেখো, আমরা এত কিছু করলাম, বাট সবার শেষে আমাদের অ্যান্সারটা কি মিলে গেছে। যদি মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্ব মিলে যায়, যেমন আমরা তো সবাই জানি, সেটা কি এ ইকুয়াল এল প্লাস ওই, রাইট? এটা না? তাহলে এর মান আমরা পেয়েছিলাম কত? 4,27,100 ইকুয়াল এল প্লাস ওই, তাই না? দায় ও মালিকানা সত্ত্ব কত? 4,27,100 মিলে গেছে না? তার মানে আমাদের ম্যাথটা হয়েছে। আর যদি এটা না হতো, অর্থাৎ মোট সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বের রেজাল্ট না মিলতো, তার মানে ম্যাথটা হতো না। ওকে, তার মানে এই চ্যাপ্টারটা যদি তুমি পারো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার ম্যাথ হয়েছে নাকি হয়নি। ওকে, তো স্যার দেখো, আই থিঙ্ক অনেক পরিশ্রম হয়ে গেছে। কোয়েশ্চেনটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়েছে। ফার্স্টে রেয়ামিলের কে কোথায় যাবে, দেন লুকানো সমন্বয়, দেন সরাসরি সমন্বয়, এরপর আমাদেরকে আর্থিক বিবরণী, আয় বিবরণী করতে হয়েছে, দেন আর্থিক অবস্থার বিবরণী করতে হয়েছে। বাট এই পুরো আয় বিবরণী, পুরো আর্থিক অবস্থার বিবরণী তো কোয়েশ্চেনে চায় নাই। আমরা প্র্যাকটিসের জন্য আমরা পুরোটা করছি। ওকে, তো তুমি যখন ধরো এই কোয়েশ্চেনটাই যদি তোমার কলেজ এক্সামে আসে বা বোর্ড এক্সামে আসে, তাহলে তুমি শুধুমাত্র এই অংশটুকু করে দিবা, তুমি কিন্তু সম্পদের অংশটুকু করবা না। ওকে, বাট আমরা শিখলাম আর কি প্র্যাকটিস করার জন্য। ওকে, আবার তোমার কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? কারিকুলাম তো চেঞ্জ হয়। এখন ধরো তোমাদেরকে এরকম দিচ্ছে, বাট হয়তো ইন ফিউচারে আবার এটার প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমি যখন ছিলাম ইন্টারে, তখন আমাদের বেলা সম্ভবত এরকম, মানে পুরো আর্থিক বিবরণী চাইতো, পুরো আয় বিবরণী চাইতো। ধরো একটাতে 1 নম্বর কোয়েশ্চেনে পুরো আয় বিবরণী চেত, ফার্স্টে মোট লাভ, পরেরটায় নিট লাভ। আর 2 নম্বর কোয়েশ্চেনে আর্থিক অবস্থা বিবরণী চেত। হ্যাঁ, খতে মোট সম্পদের পরিমাণ, গতে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ, এইভাবে আর কি চেত। বুঝতে পারছো? সো আই থিঙ্ক আমাদের পুরোটাই শেখা উচিত। হ্যাঁ, প্র্যাকটিস করলাম, বাট প্র্যাকটিস করলে কি হবে, পরীক্ষাতেও তুমি পারবা।
তবে আবার পুরোটা করে দিয়ে শোনা, এমন যদি আবার কোনো মদনের মতো কাজ করে কেউ তাহলে কিন্তু হবে না। প্র্যাকটিস করছি আমরা পুরোটা, বাট কোয়েশ্চেনের মানে অনুযায়ী আমাকে কি করতে হবে, অ্যান্সার করতে হবে। মানে আমি আমার নাম, আমার বাবার নাম, দাদার নাম শিখলাম, ভালো। অ্যান্ড প্রশ্ন যদি করে যে তোমার নাম কি, আমি বললাম আমার দাদার নাম ওইটা, বাবার নাম এটা, আমার নাম এটা, টিচার বিরক্তই হবে নিশ্চয়ই, তাই না? ওকে, ঠিক আছে।